তো আজকে আমরা একটা টপিক স্টার্ট করব, সেই টপিকটার নাম হচ্ছে অসিলেটর। ঠিক আছে, অসিলেটর বলে একটা টপিক আমরা এখন আজকে স্টার্ট করব। তো এটা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। অসিলেটর ব্যাপারটা কি না, অনেক ইলেকট্রনিক ডিভাইস থাকে যেখানে এনার্জির যে রিকোয়ারমেন্ট, সেই এনার্জি রিকোয়ারমেন্টটা আমরা যদি পাওয়ার ফ্রিকোয়েন্সিতে দিই তাহলে চলবে না। অনেক অনেক ডিভাইস এরকম থাকে, ইলেকট্রনিক ডিভাইস যেখানে আমাদেরকে পাওয়ার সাপ্লাই যেটা দিতে হবে সেটা কিন্তু একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে দিতে হবে। ঠিক আছে, স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে দিতে হবে। এবার সেই ফ্রিকোয়েন্সি হতে পারে কয়েক হার্জ ফ্রিকোয়েন্সি, হতে পারে আবার কয়েক কিলো হার্জ ফ্রিকোয়েন্সি, হতে পারে কয়েক মেগা হার্জ ফ্রিকোয়েন্সি হতে পারে। এবার কোন ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা সেই ইলেকট্রনিক ডিভাইস চাইছে সেটার উপরে নির্ভর করে কিন্তু তাকে সেই ফ্রিকোয়েন্সির পাওয়ারটাই দিতে হবে, তবে গিয়ে সেই ইলেকট্রনিক ডিভাইসটা ঠিক মতো করে কাজ করবে। এখন মনে করো একটা ইলেকট্রনিক ডিভাইস হয়তো সে 10 মেগা হার্জে কাজ করে, তাকে তুমি 50 হার্জের সিগন্যাল দিয়ে দিলে সে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তাহলে এরকম যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সার্টেন ফ্রিকোয়েন্সিতে কাজ করে বা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতেই কাজ করে, তাদেরকে ঠিকমতো করে কাজ করানোর জন্য আমাকে এমন কোনো সোর্সের দরকার আছে যার মাধ্যমে আমরা এরকম ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে পারি। আমাদের ইচ্ছা মতো যে সিগন্যাল যত ফ্রিকোয়েন্সিতে দরকার আমরা যদি চাই জেনারেট করতে, তার জন্য আমাদের কোনো ডিভাইস দরকার। তো সেই বিশেষ ডিভাইসটার নামই হচ্ছে অসিলেটর। ঠিক আছে, অসিলেটর হচ্ছে এমন একটি ডিভাইস যার মাধ্যমে আমরা ওই স্পেসিফিক ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমাদের দরকার এনার্জিটাকে জেনারেট করা, সেই ফ্রিকোয়েন্সিতেই আমরা করতে পারি। কত ফ্রিকোয়েন্সিতে আমরা করব সেটা আমরা এই অসিলেটরটাকে ডিজাইন করবার সময় স্পেসিফাই করে দেবো। অসিলেটরটা যখন আমরা ডিজাইন করব তখনই আমরা এটা ঠিক করে ফেলতে পারি যে সেই অসিলেটরটার মাধ্যমে আমরা কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, কত ফ্রিকোয়েন্সি সাপ্লাই আমাদের প্রয়োজন সেটা আমরা অসিলেটরের মাধ্যমে ডিজাইন করে করতে পারি। ঠিক আছে, তাহলে অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করতে পারি। ঠিক আছে, এটা কোথায় করা হয়, অসিলেটরকে ব্যবহার কোথায় করা হয়? অসিলেটরকে ব্যবহার করা হয় আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্যে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে রেডিও অথবা টেলিভিশনের যে রিসিভার, ঠিক আছে, রেডিওর যে রিসিভার অথবা টেলিভিশনের যে রিসিভার, রেডিও টিভি রিসিভার্স, ঠিক আছে, এখানে আমরা ব্যবহার করতে পারি অসিলেটরকে। ঠিক আছে, রেডিও অথবা টিভি রিসিভার এই সমস্ত যন্ত্রে আমরা অসিলেটরকে ব্যবহার করতে পারি। তো অসিলেটরের মাধ্যমে আমরা হাই ফ্রিকোয়েন্সি কিন্তু জেনারেট করতে পারি। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি। এবার এই যে হাই ফ্রিকোয়েন্সিটা আমরা জেনারেট করব সেটা আমরা আমাদের ইচ্ছা মতো, আমরা যদি চাই হাই ফ্রিকোয়েন্সির এসি এরকম সাইনোসয়েডাল সিগন্যাল আমরা জেনারেট করতে পারি। আবার চাইলে আমরা হাই ফ্রিকোয়েন্সির এরকম স্কোয়ার ওয়েভ যদি চাই সেটাও জেনারেট করতে পারি। এটা কি ধরনের ওয়েভ ফর্ম আমরা চাইছি সেটাই আমরা যখন ডিজাইন করব তখনই ঠিক করে নিতে হবে কি ধরনের ওয়েভ ফর্ম আমরা এখান থেকে চাইছি। ঠিক আছে, তাহলে অসিলেটর যদি তোমাদেরকে বলা হয় যে অসিলেটর কি জিনিস, তাহলে এক কথায় বলা যেতে পারে অসিলেটর হলো এমন এক ধরনের ডিভাইস যার মাধ্যমে আমরা যে কোনো আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করতে পারি, এবং সেইটা ফ্রিকোয়েন্সি কত হবে সেটা যখন আমরা অসিলেটরকে ডিজাইন করব তখনই সেটাকে আমরা সেট করে দেব। ঠিক আছে, এটার ব্যবহার কোথায় আছে বললাম, এটা হচ্ছে রেডিও অথবা টেলিভিশনের রিসিভারে এর ব্যবহার আছে। হ্যাঁ বলো বলো। বলছি অসিলেটর কি কম্পিউটারে থাকে? হ্যাঁ, কম্পিউটারে থাকে। ঠিক আছে, যে তোমাদের যে এই বিভিন্ন মাইক্রো প্রসেসর যেখানে আছে, মাইক্রো প্রসেসর মাইক্রো চিপ, সেগুলো তো একটা ধরো এক একটা কম্পিউটারই, মাইক্রো কন্ট্রোলার, এটা হচ্ছে এক একটা কন্ট্রোলার, মানে এটা হচ্ছে এক এক ধরনের কম্পিউটারই, ছোটখাটো কম্পিউটার। তার মধ্যে তোমরা পরের ইয়ারে যখন পড়বে তখন দেখবে তার ভেতরে অসিলেটারের আছে, ওর ভেতরে ইন্টারনাল ক্লক জেনারেশনের জন্য অসিলেটার আছে। ঠিক আছে, সেই অসিলেটার ওর ভেতরে ইন্টারনালিও থাকতে পারে অথবা এক্সটার্নালিও অসিলেটার অ্যাড করা যেতে পারে। তো এইবার হচ্ছে এই যে অসিলেটর, এটা কি ধরনের ফ্রিকোয়েন্সি তৈরি করছে, মানে কি ধরনের সিগন্যাল তৈরি করছে, এরকম যদি অসিলেটর যদি এরকম একটা সিগন্যাল জেনারেট করে তাহলে আমরা সেই অসিলেটরকে কি নাম দেবো? সেই অসিলেটরের নাম হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর। ঠিক আছে, এটার নাম হবে সাইনুসয়েডাল অসিলেটর। এটার নাম হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর। তো
তো মূলত আমরা এখানে যেটা পড়বো আমাদের সাইনোসয়েডাল অসিলেটর ডিজাইনটাই আছে, ঠিক আছে। সাইনোসয়েডাল অসিলেটর নিয়ে আমরা আলোচনাটা করব, অন্যান্য ধরনের অসিলেটর আমরা বিশেষ জানবো, সাইনোসয়েডাল অসিলেটরটাই আমরা দেখব। তাহলে যে ধরনের অসিলেটর থেকে আমরা সাইন ওয়েভের মতো ফর্মে আউটপুট ওয়েভ ফর্মটা পাই বা সিগন্যাল জেনারেট করতে পারি, এবং তার ফ্রিকোয়েন্সি কত হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে কি 1/, এই টাইম পিরিয়ড, এটা হচ্ছে টাইম পিরিয়ড, একে 1/, টাইম পিরিয়ড করলে আমরা পেয়ে যাবো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কত হবে সেটাই হচ্ছে মেন কন্ট্রোলের জায়গা, সেটাও আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা অসিলেটরের মধ্যে ইনপুট কি দেব? অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্যে আমরা ডিসি ইনপুট দেব, ঠিক আছে, যার মধ্যে আমরা ডিসি এনার্জি ইনপুট হিসাবে দেব। ইনপুট হিসাবে আমরা দেব হচ্ছে ডিসি এনার্জি, ঠিক আছে। অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে আমরা ইনপুট হিসাবে দেব ডিসি এনার্জি, এবং এখান থেকে আউটপুট থেকে আমরা পেয়ে যাব কি, এটা কি দেখি ডিসি, এটা ডিসি নয়, এটা হচ্ছে এসি। এটা এসি স্যার। স্যার এটা তো রেকটিফায়ারের অপোজিট মনে হচ্ছে। রেকটিফায়ারের অপোজিট মানে তোমরা একটা ইনভার্টার বলে জিনিস পড়বে এরপরে, কিন্তু সেটার মতো নয়, কিন্তু এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু আলাদা। ইনভার্টার বলে একটা ডিভাইস হয় যার মাধ্যমে আমরা ডিসি থেকে এসি করতে পারি, কিন্তু অসিলেটরকে ঠিক ইনভার্টারের সঙ্গে কম্পেয়ার করাটা ঠিক হবে না। অথবা ধরো একটা অল্টারনেটার অথবা জেনারেটর যাকে বলে, সেই জেনারেটরও তো তোমার যে কোনো ফর্ম থেকে, একটা ফর্ম অফ এনার্জি থেকে এসি সিগন্যাল তৈরি করে, তাই না? যখন আমরা একটা অল্টারনেটারে মেকানিক্যাল ইনপুট দিই, সেই মেকানিক্যাল ইনপুট নিয়ে সে কি করে, সে হচ্ছে ধরো 50 হার্টজের এসি ভোল্টেজে কনভার্ট করে দেয়, তাই তো? তাহলে তাহলে যেটা আমাদের এই অল্টারনেটার আর অসিলেটর কি তাহলে একই জিনিস বলবো, তারা কি সিমিলার? তা কিন্তু নয়। তার কারণ কি? কারণ হচ্ছে অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে। আর অল্টারনেটরটা কি রকম জিনিস? অল্টারনেটর কি ইলেকট্রনিক ডিভাইস? অল্টারনেটর কোনো ইলেকট্রনিক ডিভাইস নয়। অল্টারনেটর হচ্ছে একটা ডিভাইস যেখানে মেকানিক্যাল অনেক পার্ট আছে, যেখানে অনেক মেকানিক্যাল পার্টস আছে, কিন্তু অসিলেটর অনেকটা ছোট একটা জিনিস, অনেক ছোট জিনিস। তাহলে স্যার অসিলেটরের সাথে স্যার ইনভার্টারের কম্পারিজন করলে কি হয়? ওটাও তো স্যার ডিসি কে এসি করছে। হ্যাঁ, ওটাও ডিসি থেকে এসি করছে, কিন্তু তার মানে ওয়ার্কিং প্রসেসটা আলাদা, ঠিক আছে। ওয়ার্কিং প্রসেসটা আলাদা। মানে ইনভার্টারের মধ্যে যেটা থাকে, মেন কম্পোনেন্ট হিসাবে যেগুলো থাকছে, সেগুলো হচ্ছে তোমার মানে বিভিন্ন ধরনের সুইচ গুলো থাকছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের যে সুইচ, যেমন হচ্ছে মসফেট আমরা পড়েছি, বা ধরো যে বিজেটি পড়েছি, এইগুলোর সাহায্যেই আমরা একটা ইনভার্টারকে ডিজাইন করে ফেলতে পারি। কিন্তু অসিলেটরের মধ্যে কিন্তু এই মানে সুইচিং ডিভাইস বিশেষ নেই। মানে এই যে আমাদের মসফেট অথবা ট্রানজিস্টার, এগুলো খুব একটা থাকে না। মানে ট্রানজিস্টার থাকে, কিন্তু সেটা সুইচিং পারপাসে থাকে না। সেটার কাজ হচ্ছে যদি আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজে লাগাতে চাই, তাহলে আমাদের একটা ট্রানজিস্টার আমরা ব্যবহার করতে পারি অসিলেটর ডিজাইন করবার সময়। কিন্তু অ্যাজ এ সুইচ, যেটা হচ্ছে অন আর অফ হবে, মানে ট্রানজিস্টারকে তো আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করতে পারি, আবার একটা সুইচ হিসাবেও কাজ করতে পারি, তাই না? তাহলে অসিলেটরটাকে যখন আমরা কাজ করব, তার মধ্যে যে ট্রানজিস্টার থাকবে, সেই ট্রানজিস্টার যে সুইচ হিসাবে কাজ করবে তা কিন্তু নয়। যদি থাকেও সেটা অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করবে, অথবা নাও থাকতে পারে। যদি আমরা অপ অ্যাম্প ব্যবহার করি, সেখানে ট্রানজিস্টার থাকবেও না। কিন্তু যখন আমরা ইনভার্টার ডিজাইন করব, ইনভার্টারের মধ্যে কিন্তু সুইচিং ডিভাইস হিসাবে আইদার আমার বিজেটি থাকবে, অথবা আমার মসফেট থাকবে, অথবা আমার আইজিবিটি থাকবে, কিছু না কিছু একটা থাকবে, ঠিক আছে। তাহলে তাদের মানে ওয়ার্কিংটা, প্রসিডিওরটা কিন্তু অনেকটাই আলাদা। তাহলে আমরা বলতে পারি যে অসিলেটর যদিও এসি তৈরি করছে, কিন্তু এসি তৈরি করছে মানে এটাকে আমরা একটা অল্টারনেটরের সঙ্গে কম্পেয়ার করে ফেলবো, তা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে। কারণ এটা অনেকটা একটা ছোট জিনিস, এটা হচ্ছে নন রোটেটিং, এখানে কোনো রোটেটিং পার্ট বলে কিছু নেই, এবং এখানে যেহেতু রোটেটিং পার্ট নেই, অনেক ওয়্যার অ্যান্ড টিয়ার অনেক কম হয়, অনেক এফিসিয়েন্সি অনেকটাই এর বেশি হয়, ঠিক আছে। এখান থেকে আমরা অনেক হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি, গ্রেটার দ্যান 100 মেগাহার্জ, 100 মেগাহার্জ, বুঝতে পারছো? গ্রেটার দ্যান 100 মেগাহার্জ, এরকম রেঞ্জের আমরা যদি ফ্রিকোয়েন্সি জেনারেট করতে চাই, সেটাও আমরা এই অসিলেটরের সাহায্যে করতে পারি। কিন্তু এত হাই ফ্রিকোয়েন্সি কি আমরা অল্টারনেটর দিয়ে পারবো? অল্টারনেটর দিয়ে কিন্তু এত হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করা মোটেই সম্ভব নয়, ঠিক আছে। তো কম্পারেবল যদি আমরা করি, তাহলে আমরা বলতে পারি যে অসিলেটরের সঙ্গে অল্টারনেটর দুটো যদিও এসি তৈরি করছে, কিন্তু দুটোর মধ্যে কম্প্যারিজন এরকম করাটা ঠিক হবে না। এবার এই অসিলেটরের মাধ্যমে ধরো একটা সাইনোসয়েডাল অসিলেটর নিয়েই তো আমরা মেনলি ডিসকাস করব। এবার এই সাইনোসয়েডাল যে অসিলেটর, সেখান থেকে আমার আউটপুট তৈরি হবে এইরকম। সাইনোসয়েডাল যে অসিলেটর, সেখান থেকে আমাদের আউটপুট ওয়েভফর্ম তৈরি হবে। কিরকম আউটপুট ওয়েভফর্ম? ধরো এইরকম।
এইরকম যদি আউটপুট ওয়েব ফর্ম তৈরি হয়, এইরকম ধরো আউটপুট ওয়েব ফর্ম তৈরি হচ্ছে, এই ধরনের ওয়েব ফর্মটাকে আমি কি ওয়েব ফর্ম বলতে পারি? এটা দেখো, এটার দেখো পিক গুলো কিন্তু ফিক্সড আছে, মানে পিকটা যে হাইটে ছিল সেই হাইটেই থাকছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পিক গুলো ফিক্সড হাইটেই থেকে যাচ্ছে। এই ধরনের যদি অসিলেশনটা হয়, এই ধরনের অসিলেশনকে আমরা বলবো হচ্ছে কি অসিলেশন? এটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন, ঠিক আছে? এটা হচ্ছে আমার আনড্যাম্পড, যার মধ্যে ড্যাম্পিং নেই, এটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। আর যদি আমাদের অসিলেশনটা এরকম হতো, যদি আমাদের অসিলেশনটা ধরো এরকম হতো, অ্যাক্সিস আঁকলাম, অ্যাক্সিস একেবার ওয়েব ফর্মটাকে দেখাবো। এইরকম একটা অসিলেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে? এখানে কি পিকটা সেম থাকছে? দেখো পিকটা কি হচ্ছে, ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে। অসিলেশনের যে ম্যাগনিটিউডটা, যে অ্যাম্পলিটিউড যেটা ছিল ওয়েব ফর্মের, এটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে আমার ভ্যালুটা। তাহলে এই ধরনের ওয়েব ফর্মটাকে আমরা কি ধরনের অসিলেশন বলবো? এই যে অসিলেশনটা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ড্যাম্পড, এটাকে বলা হয় ড্যাম্পড অসিলেশন, ঠিক আছে? ড্যাম্প করে দেওয়া বলে না, মানে কমে যাওয়া, ড্যাম্পড অসিলেশন। এটা হচ্ছে আমার ড্যাম্পড অসিলেশন। এখন এই অসিলেটর থেকে তো আমরা ওয়েব ফর্ম পাচ্ছি, আমরা কি ধরনের ওয়েব ফর্মটা চাইবো, কোনটা আমার কাজে লাগবে? কি মনে হচ্ছে ছবি থেকে কোনটা, কোন ওয়েব ফর্মটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে না? সাইনোসয়েডালটা, আনড্যাম্পডটা। হ্যাঁ, সাইনোসয়েডাল কিন্তু দুটোই, এটাও সাইনোসয়েডাল, এটাও সাইনোসয়েডাল, কিন্তু এটা হচ্ছে আমার আনড্যাম্পড। এখানে যেমন ফ্রিকোয়েন্সিটা দেখো কনস্ট্যান্ট, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকছে, এখানে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, এখানেও ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে অ্যাম্পলিটিউডটাও কনস্ট্যান্ট। এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এই ম্যাক্সিমাম ভ্যালুগুলো কনস্ট্যান্ট আছে, তার জন্য এটাকে আনড্যাম্পড বলছি। কিন্তু এই সেকেন্ডটা, এখানে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুগুলো কনস্ট্যান্ট নেই, এখানে একরকম ম্যাক্সিমাম, তারপরে আর একটু কমলো, তারপরে আরেকটু কমলো, তারপরে আরো কমলো, আস্তে আস্তে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। তাহলে ড্যাম্পড অসিলেশনটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগবে না, বরং আনড্যাম্পড অসিলেশন যেটা, সেটাই আমরা চাইবো। আনড্যাম্পড অসিলেশনটাই আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে, ঠিক আছে? এবার এই অসিলেটরের মধ্যে যে ইলেকট্রিক্যাল অসিলেশনটা হয়, মানে এরকম যে সাইন ওয়েভটা জেনারেট করা হয়, সেটার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, কি জন্য এরকম সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম এখানে তৈরি হচ্ছে, সেটা তো বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে না, আমাদের একটা সার্কিট পড়তে হবে। অসিলেটরের মধ্যে একটা মেন সার্কিট আছে, অসিলেটরের মধ্যে একটা মেন সার্কিট আছে, যেটা আমাদেরকে জানতে হবে। সেই সার্কিটের নাম হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট, এটা হচ্ছে মেন কম্পোনেন্ট অফ দ্য, ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্ট বলতে পারো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য অসিলেটর। এই ট্যাঙ্ক সার্কিট ব্যাপারটা কি? ট্যাঙ্ক সার্কিটের মধ্যে আমাদের থাকে, কি থাকে বলো? ট্যাঙ্ক সার্কিটের মধ্যে আমি আগে একবার বলেছিলাম, ট্যাঙ্ক সার্কিটে কি থাকে, অ্যাম্পলিফায়ার চ্যাপ্টার একবার বলেছিলাম। এর মধ্যে থাকে আমাদের একটা এল ইন্ডাক্টর, আর তার আর সঙ্গে একটা ক্যাপাসিটরও থাকে স্যার প্যারালালে। প্যারালালে একটা ক্যাপাসিটর। এই হলো আমার একটা ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে? এটা হলো কি আমার ট্যাঙ্ক সার্কিট, এইটা হলো ট্যাঙ্ক সার্কিট। এবার এর মধ্যে কি হবে, এর মধ্যে কি হবে, ধরো আমরা এই যে এল আর সি আছে তো প্যারালাল, এখান থেকেই আমরা এরকম অসিলেশনটাকে জেনারেট করতে পারি। তো সেটা হয় কিভাবে? সেটার জন্য ধরো আমরা এখানে একটা সুইচ আছে, ধরো এখানে একটা সুইচ আছে, হ্যাঁ, কোথায় সুইচ আছে? এইখানে, এখানে একটা সুইচ আছে, তুমি সুইচটাকে অফ রেখেছো, প্রথমে সুইচটা অফ আছে। আর কি আছে এখানে? এখানে একটা কোনোভাবে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির সঙ্গে কানেক্ট করে ডিসি, ব্যাটারি মানে হচ্ছে ডিসি, ঠিক আছে? এটা প্লাস, এটা মাইনাস, ধরো একটা ভি ভোল্টেজের একটা ব্যাটারি আছে, সেটাকে তুমি এখানে কানেক্ট করে দিবে। তাহলে প্রথমে কি হবে বলো দেখি? এরকম যদি এই সুইচটাকে অন করো, এই সুইচটাকে যদি অন করে দাও, এই সুইচটাকে ধরো অন করে দিলে, তাহলে কি হবে? কোনটা চার্জ হবে? ক্যাপাসিটরটা চার্জ হবে। ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে, ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে। ক্যাপাসিটরের কোন দিকটা প্লাস হবে? উপরের প্লেটটা প্লাস হবে, উপরের প্লেটটা প্লাস হবে, নিচের প্লেটটা মাইনাস চার্জ ইনডিউস হবে।
এরকম হয়ে গেল। এবার মনে করো এই সুইচটাকে খুলে দিলে, এটাকে ওপেন করে দিলে, এটাকে ওপেন করে দিলে, আর এই সুইচটাকে ক্লোজ করে দিলে, ঠিক আছে, এই সুইচটাকে ক্লোজ করে দিলে, মানে আর আমার এটাকে কোনো কাজে লাগলো না। এই ভোল্টেজের সোর্সের কাজ, এই প্রথমে একবার ভোল্টেজ দিয়ে ক্যাপাসিটারকে চার্জ করে দিলাম, হয়ে গেল। এবারে আমার ওটা অফ হয়ে গেল। এখন আমি এই এল আর সি এর মধ্যেকার যে সুইচটি ছিল ওইটাকে ক্লোজ করে দিলাম, তাহলে এখন কি হবে বলো? এল আর স্যার সি এখন এর ক্যাপাসিটরটা ব্যাটারির মতো অ্যাক্ট করবে, কারেন্ট ফ্লো করাবে। ক্যাপাসিটারটা একটা ব্যাটারির মতো বিহেভ করবে এবং কারেন্ট ফ্লো করাবে। কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করাবে? স্যার উপর দিক থেকে নিচের দিকে, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। হ্যাঁ, তাহলে এটাকে আর আমি দেখাচ্ছি না, ব্যাটারি যেটা ছিল ওটাকে আমি রিমুভ করে দিলাম, ওটার কাজ তো মিটে গেছে, আমি বুঝিয়ে দিলাম কি করে কাজ হলো। এবার আমি এই সুইচটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে সুইচ ছিল, সুইচটাকে ধরো ক্লোজ দেখাচ্ছি। এখন আমার যেটা হবে, এই ক্যাপাসিটারটা তো ডিসচার্জ করবে, ক্যাপাসিটারটা ঠিকই বলেছো অ্যান্টি ক্লকওয়াইজ ডিসচার্জ করবে, মানে এই দিক থেকে এদিকে একটা কারেন্ট ফ্লো করাবে, কারেন্ট ফ্লো। তাহলে কারেন্টের ফ্লোটা হচ্ছে এই হলুদ হলুদ রঙের যেটা দেখিয়েছি সেই ডাইরেকশনে হবে। কারেন্টের ফ্লো যদি এদিকে হয়, ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হবে? অপোজিট ইলেকট্রনের ফ্লোটা ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে। ক্লকওয়াইজ। এই দিক থেকে এইদিকে ইলেকট্রন গুলো যাবে, নেগেটিভ প্লেটে ইলেকট্রন জমেছিল, সেই ইলেকট্রন গুলো এদিকে মুভ করা স্টার্ট করবে, ঠিক আছে। এবার ধরো যখন আমার এই কারেন্টটা ফ্লো হচ্ছে বা ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে, সেই সময় আমরা কি বলতে পারি, এই যে আমাদের ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্টটা আসবে এদিক থেকে, ইন্ডাক্টরের মধ্যে দিয়ে তো কারেন্ট এদিকে এলো, আবার এদিক দিয়ে ফেরতও গেল। তাহলে এই যে কারেন্টটা আমার এলো ইন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টরের কয়েলগুলোর মধ্যে যখন কারেন্ট ফ্লো করবে, সেখানে একটা ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক একটা, মানে সরি একটা ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করবে। কারণ আমরা জানি একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট এরকম ভাবে, এই কারণ দেখো, মানে এই যে ইন্ডাক্টরের মধ্যে কেন এরকম ফিল্ড তৈরি হচ্ছে, কারণ ক্যাপাসিটারটা যখন ডিসচার্জ করছে, ক্যাপাসিটারটা তো আর কনস্ট্যান্ট কারেন্টে ডিসচার্জ করছে না, ক্যাপাসিটারের কারেন্ট কি কনস্ট্যান্ট হয়? আগের সেমিস্টারে আমরা পড়েছি ক্যাপাসিটারের কারেন্ট কিরকম হয়, টাইম ভেরিয়েন্ট হয়। টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট একটা কারেন্ট এখানে ফ্লো করবে। তোমরা চাইলে কারেন্টটাকে বারও করতে পারো। কিভাবে বার করতে পারো? সেই ইকুয়েশন যেটা বলেছিলাম আগের বার সার্কিট আর নেটওয়ার্কে, কি বলেছিলাম? 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি প্লাস এল ডিআইডিটি সমান 0, তাই তো? এই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারবো তো? পারবে এই ইকুয়েশন থেকে বার করতে কারেন্টটা? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে দেবে আচ্ছা, দরকার, ল্যাপটস নিয়ে নেবো। ল্যাপ্লাস দিয়ে করে দরকারে কারেন্টটা বার করে নেবে। মানে আমি এটা বলতে চাইছি এখানে করার দরকার নেই, কিন্তু তোমরা পারবে, এটা এটা তোমরা পড়েছো অলরেডি নেটওয়ার্ক অ্যান্ড সার্কিটের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা কারেন্টটা বার করতে পারি, কিন্তু এই সার্কিটে কত কারেন্ট তৈরি হবে সেটাও বার করতে পারি। তো যদি আমরা দেখি কারেন্টের এক্সপ্রেশনটা, আমরা কিন্তু পাবো যে কারেন্টটা কিন্তু টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট। মানে প্রথমে যা কারেন্ট হবে, কারেন্টটা কিন্তু আস্তে আস্তে আমার বাড়বে, এবং ভোল্টেজ যেটা আছে ক্যাপাসিটার অ্যাক্রসে, ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে ডিকে করবে। মানে প্রথমে ধরো এটা ভি ভোল্টেজেই চার্জ হয়ে গেছিল ক্যাপাসিটারটা, ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ কি সবসময় ভি থাকবে? তা কিন্তু থাকবে না। যত ক্যাপাসিটারটা ডিসচার্জ করবে, কারেন্টটা কিন্তু মানে এর ভোল্টেজটা কিন্তু আস্তে আস্তে ডিকে করতে থাকে, ভোল্টেজটা আস্তে আস্তে কমে যেতে থাকে। এবং তার ফলে কি হবে, এবং তাহলে এই যে ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা স্টোর হয়েছিল, সেই এনার্জিটা যাবে কোথায়? ক্যাপাসিটারের মধ্যে স্টোর থাকা এনার্জিটা যাবে কোথায়? না এখানে ইন্ডাক্টর সেটা অ্যাবজর্ব করবে। ইন্ডাক্টরের মধ্যে এরকম কিছু কি তৈরি হবে, কিছু ম্যাগনেটিক এরকম ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। ইন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেই এনার্জিটা স্টোর হয়ে যাবে। ইন্ডাক্টরে এরকম কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটাকে ডায়াগ্রামটাকে একটু বড় করতে হবে, তাহলে ইন্ডাক্টরটাকে বড় করে দেখাতে হবে। ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা ছিল, এটা এর মধ্যে এরকম একটা তৈরি হবে কারেন্ট, তার জন্য একটা ফিল্ড তৈরি হলো এরকম। আর টাইম ভ্যারিং হওয়ার জন্যই কিন্তু ফিল্ডটা তৈরি হবে। যদি কনস্ট্যান্ট হতো ফিল্ড, এরকম কিন্তু একটা ইএমএফ এখানে তৈরি হতে পারতো না। কনস্ট্যান্ট কারেন্ট হলে কিন্তু ইএমএফ তৈরি হয় না, কিন্তু টাইম ভ্যারিং হলেই একটা ইএমএফ এখানে ইনডিউসড হবে, এবং এরকম একটা এখানে ফিল্ড তৈরি হবে।
এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা কিরকম হবে বলো? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিরকম হবে? স্যার নিচের দিকে নর্থ হবে, উপরের দিকে এস হবে স্যার। হ্যাঁ, সেটা তো হবে। এবার হচ্ছে কি, মানে এর মধ্যে যে ইয়েটা আমি বলতে চাইছি যে এই ফিল্ডের ডাইরেকশনটা নর্থ থেকে, স্যার নর্থ থেকে সাউথ হবে, তাহলে নিচের দিকে যদি নর্থ হয় তাহলে স্যার নর্থ থেকে সাউথের দিকে, বাইরের দিকে, নিচে থেকে স্যার উপরের দিকে ফিল্ডগুলো ফ্লো করবে। নিচের থেকে উপরের দিকে মানে এইরকম অ্যারোর দিকে যদি আমরা করি, এইরকম ডাইরেকশনে একটা কারেন্ট, মানে আমাদের ফিল্ডগুলো এইরকম ভাবে যাবে, তাই তো? দিয়ে এখান দিয়ে আবার ভেতর দিয়ে এরকম ভাবে নিচের দিকে নামবে। এইরকম ভাবে একটা, এখানে যেহেতু কারেন্টের ডাইরেকশনটা এইরকম, কারেন্টের ডাইরেকশন ওয়াইজ তুমি এটাকে রোটেট করে দেখো, আমাদের ফিল্ডটা এইরকম ভাবে তৈরি হবে, ঠিক আছে? এবং এই দিকটাতেও তাই, এইদিকেও এরকম ভাবে আমাদের তৈরি হবে। তখন আমরা বলতে পারি উপরে সাউথ, নিচে নর্থ, কারণ ম্যাগনেটের ভেতরে কি হয়, সাউথ থেকে নর্থের দিকে যায়, আর ম্যাগনেটের বাইরে নর্থ থেকে সাউথ। তাহলে এইরকম ভাবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো তৈরি হবে, এবং এই ক্যাপাসিটরের মধ্যে থেকে যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা সম্পূর্ণরূপে কোথায় ট্রান্সফার হয়ে যাবে? ইন্ডাক্টরের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। সমস্ত এনার্জি যেটা এই ক্যাপাসিটরের মধ্যে স্টোর হয়েছিল, একসময় তো ক্যাপাসিটরটা ফুললি তোমার এনার্জি লেস হয়ে যাবে, মানে ভোল্টেজ আর থাকবেই না, ক্যাপাসিটর অ্যাক্রসে কিছু ভোল্টেজ থাকবে না, ক্যাপাসিটর অ্যাক্রসে কোনো ভোল্টেজই থাকবে না, ঠিক আছে? ক্যাপাসিটর অ্যাক্রসে আর কোনো ভোল্টেজ থাকবে না। এর মধ্যেকার যে সমস্ত এনার্জি, ক্যাপাসিটরের মধ্যে এনার্জিটা কি হিসাবে স্টোর ছিল? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, সেই এনার্জিটা কিসে কনভার্টেড হয়ে গেল? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা ক্যাপাসিটরের মধ্যে ছিল, সেটা হয়ে গেল আমার এই এটার মধ্যে, ওই ইন্ডাক্টরের মধ্যে, ওটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ইলেকট্রোস্ট্যাটিক, এটা কার মধ্যে ছিল? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এটা ছিল আমার ক্যাপাসিটরের মধ্যে। এটা কনভার্টেড হয়ে গেল কিসে? এটা কনভার্টেড হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক, আমি সংক্ষেপে লিখছি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা আমার থাকলো কোথায়? ইন্ডাক্টরের মধ্যে। এবার দেখো ইন্ডাক্টরের ধর্ম, তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল সম্পূর্ণরূপে এখন ইন্ডাক্টরের অ্যাক্রসে কিন্তু চলে আসবে। এখন ইন্ডাক্টর কি করবে? ইন্ডাক্টরের ধর্ম কি? ইন্ডাক্টরের ধর্মটা কি? ইন্ডাক্টর কিন্তু কারেন্টকে অপোজ করা। না, কারেন্টের চেঞ্জটাকে অপোজ করা। কারেন্টও চেঞ্জ হতে দিতে চায় না। কারেন্টের ডাইরেকশন যেদিকে কারেন্ট হচ্ছিল ও কিন্তু বজায় রাখতে চায়, কারেন্টের ডাইরেকশনটাকেও কিন্তু বজায় রাখতে চাইবে, ঠিক আছে? তাহলে এবার ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা আছে, এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা ইন্ডাক্টরের মধ্যে স্টোর হলো এতক্ষণে, সেই এনার্জিটাকে এবার ও ছাড়তে শুরু করবে আস্তে আস্তে। এবং তার জন্য কারেন্ট আগে যেদিকে ফ্লো করছিল, ধরো এই দিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো করছিল, মানে এখনো কিন্তু কারেন্টটা সেদিকেই ফ্লো হওয়া স্টার্ট করবে, এদিকেই কারেন্টটা ফ্লোটাকেও এইদিকেই রাখবে, কারেন্টের ডাইরেকশনটাকেও চেঞ্জ হতে দেবে না। তা যদি এরকম ভাবে একটা কারেন্টের ফ্লো হতে থাকে, তাহলে ইন্ডাক্টরের মধ্যে থাকা যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এটাও আবার আস্তে আস্তে কমবে, কারণ এ তো ছাড়ছে, এনার্জিটাকে তো স্ট্যাগ করছে। তাহলে এনার্জিটা যাবে কোথায় এবার? এই যে এনার্জিটা ছাড়ছে আস্তে আস্তে, সেটা আবার কোথায় যাবে? সেটা আবার এই ক্যাপাসিটারে যাবে। এবার হচ্ছে দেখো ক্যাপাসিটারের আপার প্লেটটাই কি ঢুকছে? পজিটিভ আপার প্লেটে কারেন্টটা ঢুকছে, মানে নিচেরটা প্লাস, উপরেরটা মাইনাস হয়ে নিচেরটা যাবে। প্লাস হয়ে গেল, উপরের দিকটা এবার মাইনাস হয়ে গেল। মানে আগে কি ছিল? আগে ছিল আমার উপরে প্লাস ছিল, আগে আমার উপরে প্লাস ছিল, যখন আমি ব্যাটারি দিয়ে চার্জ করেছিলাম উপরে প্লাস ছিল, নিচে মাইনাস ছিল। দিয়ে এনার্জিটা সবটা ছেড়ে দিল, দিয়ে ইন্ডাক্টর এনার্জিটাকে ক্যাপচার করে নিল। কিন্তু ইন্ডাক্টরের ধর্ম হলো কারেন্টের ডাইরেকশনটাকে ঠিক রাখা। সেই ধর্ম অনুযায়ী এ কি করলো? কারেন্টের ডাইরেকশন তো সেম রাখলো, তার ফলে এর মধ্যে থাকা এনার্জিটা আস্তে আস্তে ডিসিপেট হতে থাকলো, এবং তার ফলে ক্যাপাসিটার যেটা আছে তার কিন্তু লোয়ার প্লেটটা পজিটিভ এবং আপার প্লেটটা নেগেটিভ হয়ে গেল। দিয়ে একটা সময় কি হলো? ইন্ডাক্টরের মধ্যে সমস্ত এনার্জি হারিয়ে ফেললো, ইন্ডাক্টর সমস্ত এর মধ্যে থাকা এনার্জি সবটাকেই হারিয়ে ফেললো। এবং যখন এই ঘটনাটা ঘটবে, সমস্ত এনার্জিটা যখন হারিয়ে ফেলবে, তখন আবার কি হবে? ক্যাপাসিটারের লোয়ার প্লেট এবং আপার প্লেটের মধ্যে আবার ভি ভোল্টেজ তৈরি হয়ে যাবে। দিয়ে আবার কি করবে ক্যাপাসিটারটা? আবার ডিসচার্জ করা স্টার্ট করবে, ক্যাপাসিটারটা আবার ডিসচার্জ করবে। দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? ক্যাপাসিটার যেই ডিসচার্জ করা স্টার্ট করবে, কারেন্টের ডাইরেকশনটা আর কিন্তু এটা থাকবে না। ক্যাপাসিটারের তো আর ওরকম কোনো ব্যাপার নেই যে ও কারেন্টের ডাইরেকশনকে সেম রাখতে হবে। ক্যাপাসিটার কি করবে? ক্যাপাসিটার কারেন্টটাকে এই দিকে পাঠাতে তখন শুরু স্যার করবে। নিচে ক্লকওয়াইজ ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে লাগবে। তখন আমার কারেন্টটা এই রকম ভাবে গিয়ে ক্যাপাসিটারের মধ্যে, মানে এই রকম ভাবে ডাইরেকশনে কারেন্টটা ফ্লো হবে। এবং এই ডাইরেকশনে যখন কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা
আবার এর মধ্যে এরকম যেটা আগে দেখিয়েছিলাম সেই রকম অনুযায়ী আবার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তৈরি হয়ে যাবে, আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সেটা যখন হবে তখন এর মধ্যে থাকা যে এনার্জি সেটা আবার কিন্তু লস হয়ে গেল, পুরোটা লস হয়ে গেল। তবে হ্যাঁ, একটা জিনিস হবে, তখন কিন্তু এই ডাইরেকশনগুলো আর এটা এরকম থাকবে না, ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হবে। এই ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু কারেন্টের ডাইরেকশনটা পাল্টে গেছে। কারেন্টের ডাইরেকশন তো আর এইদিকে নেই, কারেন্টের ডাইরেকশন এখন কোন দিকে আছে বলো? কারেন্টের ডাইরেকশন আমার চেঞ্জ হয়ে গেছে, কারেন্টের ডাইরেকশনটা এখন আমার চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, এই দিকে কারেন্টের ডাইরেকশন হয়ে গেছে না? তাহলে এই দিকে যদি কারেন্টের ডাইরেকশন হয় তাহলে এরও মধ্যে কিন্তু চেঞ্জ হবে, তখন এর মধ্যে যেটা বাইরে দিয়ে যেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটার ডাইরেকশনটা এইরকম হবে। ঠিক আছে, মানে এই ম্যাগনেট যেটা তৈরি হয়েছিল ইলেকট্রোম্যাগনেট, সেটারও কিন্তু পোলারিটিটা পাল্টে যাবে, ভেতর দিয়ে এরকম, ভেতর দিয়ে উপরের দিকে। তাহলে এইরকম ভাবে কি হলো, ক্যাপাসিটারটা একসময় আবার সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়ে যাবে এবং সমস্ত এনার্জিটা আবার এখানে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এর ধর্ম কি? কারেন্টের ডাইরেকশনটাকে সেম রাখা। তার মানে কারেন্টের ডাইরেকশনটাকে সেম রাখার চেষ্টা করবে এবং আস্তে আস্তে এই যে ম্যাগনেটিক ফিল্ড এই ইন্ডাক্টরের অ্যাক্রসে স্টোর হলো, সে আবার ডিসচার্জ হওয়া স্টার্ট করবে। আবার যদি ডিসচার্জ হয় তাহলে এবার কারেন্টের ডাইরেকশন তো ওই দিকে, কারেন্টের ডাইরেকশন আবার এই দিকে, তখন আবার কি হবে? তখন আবার আমার আপার প্লেটটা পজিটিভ, আপার প্লেটটা আমার পজিটিভ হয়ে গেল, আবার লোয়ার প্লেটটা আমার নেগেটিভ হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে এই প্রসেসটা কিন্তু খুব ফাস্ট চলতে থাকবে এবং খুব মানে দ্রুত হারে চলবে তো বটেই, এবং একবার আপার প্লেট পজিটিভ, একবার আপার প্লেটটা নেগেটিভ, একবার আপার প্লেট পজিটিভ, একবার নেগেটিভ, এরকম ঘটনা ঘটতেই থাকবে। এবং তার ফলে যদি আমরা এখান থেকে একটা সাপ্লাই কানেক্ট, মানে এখান থেকে যদি আমরা ভোল্টেজটা নিতে চাই, কোথাও দেখতে চাই, তাহলে আমরা কি দেখবো? এর অ্যাক্রসে কি তৈরি হচ্ছে? একবার পজিটিভ পিকে যাচ্ছে, একবার নেগেটিভ পিকে যাচ্ছে, একবার পজিটিভ পিকে যাচ্ছে, একবার নেগেটিভ পিকে যাচ্ছে, এইরকম একটা ওয়েভ ফর্ম আমরা পেয়ে যাবো না? এরকম একটা ওয়েভ ফর্ম কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো, এবং এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে, এই প্রসেসটা কিন্তু চলতেই থাকবে। এটা কেন চলবে? এই প্রসেসটা চলবে কেন? কারণ হচ্ছে ইন্ডাক্টর বা ক্যাপাসিটার এরা কি এনার্জি কনজিউম করে? ইন্ডাক্টর বা ক্যাপাসিটার এরা কি এনার্জি কনজিউম করে? না স্যার, জিরো কনজাম্পশন। এদের মধ্যে কিন্তু অ্যাক্টিভ পাওয়ার কিছু কনজাম্পশন হয় না, তার জন্যই এটা এই প্রসেসটা চলতে থাকবে। কিন্তু আইডিয়ালি হয় না, আইডিয়ালি ব্যাপারটা হয় না। ঠিক আছে, আইডিয়ালি এরা কোনো এনার্জি মানে মানে কনজাম্পশন করে না, এনার্জি কনজাম্পশন এরা আইডিয়ালি করে না। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ইন্ডাক্টর বিশুদ্ধ বা আইডিয়াল ইন্ডাক্টর বলতে কিছু হয় না, ইন্ডাক্টরের মধ্যে নিজস্ব কিছু রেজিস্ট্যান্সও থাকে, এর মধ্যে রেজিস্টিভ কম্পোনেন্ট কিছুটা হলেও থাকে। ঠিক আছে, এবং যদি রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে আমরা জানি কিছুটা হলেও পাওয়ার লসটা হবে। তাই আমরা বলতে পারি যদি আমাদের ইন্ডাক্টরগুলো একদম আইডিয়াল হতো, একদম ইন্ডাক্টর ক্যাপাসিটরগুলো যদি আইডিয়াল হতো, তাহলে কিন্তু আমরা এরকম সাইনোসয়েডালি পেয়ে থাকতাম। ঠিক আছে, এবং এর ফ্রিকোয়েন্সিটা কত হতো সেটা ডিপেন্ড করতো এল এবং সি, এই যে এল আর এই যে সি, এদের ভ্যালুর উপরে আমার এই ফ্রিকোয়েন্সিটা নির্ভর করতো। এই যে এসি সিগন্যাল যেটা আমরা পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি কত হতো সেটা নির্ভর করতো এই এল এবং সি এর ফ্রিকোয়েন্সির উপরে, সরি এল এবং সি এর ভ্যালুর উপরে। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আইডিয়াল নয় তার জন্য এরকমটা আমরা পাবো না। আমরা পাবোটা কিরকম? ওই যেরকম ড্যাম্পড অসিলেশন দেখিয়েছিলাম, ড্যাম্পড অসিলেশনের মতো আমরা দেখতে পাবো। মানে প্রথমে এরকম হাই অ্যাম্পলিটিউডে থাকবে বটে, কিন্তু আস্তে আস্তে ওটা কমতে থাকবে, আস্তে আস্তে অ্যাম্পলিটিউডটা কমতে থাকবে, মানে এরকম একটা ড্যাম্পড অসিলেশন আমরা পাবো। তাহলে আমি বলতে পারি যে আমার অসিলেটর, তার মধ্যে এই এল এবং সি মিলে এরা কি সার্কিট তৈরি করছে? ট্যাঙ্ক সার্কিট তৈরি করছে। ট্যাঙ্ক সার্কিট তো লাগবে, কিন্তু শুধুমাত্র ট্যাঙ্ক সার্কিট দিয়েও কিন্তু হবে না। শুধু ট্যাঙ্ক সার্কিট দিলে আমরা এইরকম পেয়ে যাবো, এটা দিয়ে আমার কাজ চলবে না, এরকম ওয়েভ ফর্ম দিয়ে আমাদের কাজ চলবে না। কারণ আমাদের দরকার হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। আনড্যাম্পড অসিলেশন যদি আমাকে ট্যাঙ্ক সার্কিট থেকে পেতে হয় তাহলে আমাকে আরো অ্যাডিশনাল কিছু ব্যবস্থা নিতে হবে, অ্যাডিশনাল কোনো ব্যবস্থা কিন্তু আমাকে নিতে হবে। ঠিক আছে, মানে যে জিনিসটা কি করবে না, ধরা যাক যে আমাদের একটা ট্যাঙ্ক সার্কিট আছে। ঠিক আছে, একটা ট্যাঙ্ক সার্কিট আছে, সেখানে ধরো আউটপুট যেটা তৈরি হচ্ছে, যেটা আউটপুট পাওয়ার আমরা ট্যাঙ্ক সার্কিট থেকে পাচ্ছি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে 100 মিলিওয়াট। কত পাচ্ছি? 100, কম, এটা মানে খুব বেশি হাই পাওয়ারের তো হবে না, মিলিওয়াট রেঞ্জে হবে। 100 মিলিওয়াট ধরো আমরা এখান থেকে পাওয়ার আউটপুট পাচ্ছি। পাওয়ার মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই করে তো আমরা পাই। পাওয়ার আউটপুট ধরো আমরা 100 মিলিওয়াট পাচ্ছি। এখন এই 100 মিলিওয়াট পেতে গেলে, মানে আমরা যদি মনে করি যে একবার আমরা ব্যাটারি দিয়ে এখানে চার্জ করে দেবো ক্যাপাসিটারটাকে এবং তার ফলে এটা চলতেই থাকবে, এটা কিন্তু হবে না। মানে একবার আমরা ক্যাপাসিটারকে চার্জ করে দিলাম একটা ব্যাটারি দিয়ে এবং তার ফলে অনন্তকাল ধরে এরকম অসিলেশন চলতে থাকবে, সেটা আমরা আইডিয়ালি ভাবতে পারি চলতে থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি হবে না, প্র্যাকটিক্যালি এরকম কমেই যাবে।
তাহলে আমরা বলতে পারি ধরো এখান থেকে 100 মিলিওয়াট যদি আমরা আউটপুট পাই ফর এক্সাম্পল, তাহলে কিছুটা হলেও কিন্তু এর মধ্যে লস হবে। ঠিক আছে, মানে আমরা আউটপুট হয়তো 100 মেগাওয়াট পাচ্ছি, সরি 100 মিলিওয়াট পাচ্ছি, পি আউট যেটা আমরা সাপোজ 100 মিলিওয়াট এখান থেকে পাচ্ছি, কিন্তু কিছুটা হলেও মানে অন্তত ধরি আমরা যদি 5 মিলিওয়াটও ধরি, এর মধ্যে কিন্তু লস একটা হবে অল্প করে হলেও। সাপোজ আমরা এক্সাম্পল হিসাবে এখানে 5 মিলিওয়াট ধরছি, তার মানে 5 মিলিওয়াট হলেও কিন্তু এখানে লস আমার হবে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যদি কন্টিনিউয়াসলি এই 100 মিলিওয়াট আউটপুটটাকে আমাকে বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে এই আউটপুটের জন্য যতটা দরকার প্লাস হচ্ছে এই যে লস পার্টটুকু, ততটাও কিন্তু আমাকে সাপ্লাই করতে হবে। এই লস যে অংশটুকু, সেই অংশটুকু কিন্তু আমাকে এখানে সাপ্লাই করে দিতে হবে। মানে 105 মিলিওয়াট যদি আমরা সাপ্লাই করি, তাহলে হয়তো আমরা আউটপুটে 100 মিলিওয়াট পেতে পারি। মানে এই লস অংশ যেটা আমাদের এই ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর, এদের মধ্যেও কিছুটা হলেও লস থাকবে, যেহেতু এরা আইডিয়াল ক্যাপাসিটার বা ইন্ডাক্টর তো নয়, যে কারণে এর মধ্যে কিছুটা লস থাকবে এবং সেই লস কম্পোনেন্টটুকু আমাকে সাপ্লাই করতে হবে। এবং এই যে আমরা সাপ্লাইটা করব, যে পাওয়ারটা আমরা এখানে সাপ্লাইটা করব অসিলেশনটাকে জারি রাখবার জন্য, সেটাকে কিন্তু সেম ফেজে থাকতে হবে, মানে সরি সেম ফ্রিকোয়েন্সির হতে হবে। সেম ফ্রিকোয়েন্সির হতে হবে প্রথম কথা, মানে যেটা আমাদের আউটপুট যে তৈরি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, আমরা যদি ধরো এখানে যেটা সাপ্লাই করব সেটাকেও কিন্তু আমাকে সেম ফ্রিকোয়েন্সিরই হতে হবে। আমরা ধরো এখানে আউটপুট পাচ্ছি, সাপোজ এর ফ্রিকোয়েন্সি হলো 10 কিলো হার্জ, ধরো আউটপুট যেটা পাচ্ছি তার ফ্রিকোয়েন্সি হলো 10 কিলো হার্জ দিয়ে মনে করো আমার এখানে আউটপুটটাকে জারি রাখবার জন্য আমাকে 105 মিলিওয়াট ইনপুট দিতে হচ্ছে। কত ইনপুট দিতে হচ্ছে? 105 মিলিওয়াট আমাকে ইনপুট দিতে হচ্ছে, কারণ এর মধ্যে 5 মিলিওয়াটের লস হচ্ছে। এখন এই যে স্যার হ্যাঁ স্যার ওইটা 100 মিলিওয়াটটা যখন আপনি দিলেন, তখন ধরে নিলাম যে 5 মিলিওয়াট অলরেডি এটা নষ্ট মানে লস হয়ে গেছে, তাহলে 95 মিলিওয়াটের তো একটা মানে আনড্যাম সিগন্যাল দেওয়ার কথা ছিল না? তো না না, আমি ড্যাম ওটাই কেন বলছি হলো? ধরো, না ওটাই বলছি, না না ড্যাম হবে না তো, মানে ড্যামটা কিছু না দিলে হতো। ধরো কিছু দিইনি আমরা, ধরো 100 মিলিওয়াট এখানে পেতে চাইছি, তো এবার প্রথমে কিছু যদি আমরা না দিই, কিছু যদি আমরা না করি, নর্মালি এরকম চলতে দিই, তাহলে এরকম ড্যাম্প হয়ে যাবে। কিন্তু আমরা ড্যাম্প তো চাইছি না, আমরা চাইছি আনড্যাম্প, আমরা এরকমটা চাইছি। সেটার জন্য কি করতে হবে সেটাই বলছি, মানে আনড্যাম্প পাওয়ার জন্য কি করতে হবে সেটাই আমি বলতে চাইছি আসলে। ঠিক আছে, এই আনড্যাম্পটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? ধরো 100 মিলিওয়াটের আমরা আউটপুট পাচ্ছি, 5 মিলিওয়াট এখানে লস হচ্ছে, তাহলে আমাকে সাপ্লাই কত দিতে হবে? আনড্যাম্পটাকে বজায় রাখবার জন্য আমাকে 105 মিলিওয়াট আমাকে সাপ্লাই দিতে হবে, কারণ তবেই আমার আউটপুট প্লাস লস এই দুটো ব্যাপার মিট আপ হবে। তার মানে আমাকে 105 মিলিওয়াট এখানে ইনপুটে আমাকে দিলে তবে গিয়ে আমি আউটপুটে কন্টিনিউ 100 পেতে থাকবো, কারণ 5 তো আমার লস হবে। এখন এই 5 মানে এই যে আমরা দেব, মানে ইনপুটে যেটা আমরা দেব, সেই ইনপুটে যে আমরা সিগন্যালটা দিচ্ছি সেটাকে আমাকে কি হতে হবে? সেটাকে আমাকে কিন্তু সেম ফেজে থাকতে হবে। তার সঙ্গে না, মানে ধরো এখানে আমরা একটা ইনপুট রেখেছিলাম এবং আমরা এখানে একটা ফিডব্যাক অ্যারেঞ্জমেন্ট করব। ঠিক আছে, যেহেতু এটা ফিডব্যাক চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ছি, তো ফিডব্যাকের কনসেপ্টটা এখানে আসবে। তাই কন্টিনিউয়াস আনড্যাম্পড সিগন্যাল পাওয়ার জন্য আমাকে কিছু ফিডব্যাকের ব্যবস্থা করতেই হবে। এখন এই যে ফিডব্যাকটা আমরা পাবো, সেই ফিডব্যাকটাকে কিন্তু আমার ইনপুট যেটা ছিল সেই ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকতে হবে। ইনপুটটার সঙ্গে কিন্তু আমাকে সেম ফেজে এই ফিডব্যাকটাকে প্রয়োগ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ফিডব্যাক যেটা আমরা দেব তার ফ্রিকোয়েন্সি কিন্তু ইনপুটের ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম হতে হবে। যদি ফ্রিকোয়েন্সি মিসম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আউটপুট ঠিকমতো পাবো না। তাহলে দুটো কন্ডিশন আমাকে বজায় রাখতে হবে, যে কন্টিনিউয়াস আনড্যাম্পড আউটপুট যদি আমাকে পেতে হয়, তাহলে যে এনার্জিটাকে আমরা সাপ্লাই করব সেই এনার্জিটা যেন সেম ফ্রিকোয়েন্সির হয়। যেটা আমাদের এই ট্যাঙ্ক সার্কিটে যে অসিলেশনটা তৈরি হচ্ছে, ট্যাঙ্ক সার্কিটে একটা অসিলেশন তৈরি হচ্ছে, সেই অসিলেশনের একটা ফ্রিকোয়েন্সি থাকে। জেনারেলি সেই ফ্রিকোয়েন্সিটা 1/2 পাই রুট ওভার এল ইন্টু সি, এটা হয়। ঠিক আছে, 1/2 পাই রুট ওভার এল ইন্টু সি, এখান থেকে আমরা পেয়ে যাই ফ্রিকোয়েন্সিটা। তাহলে এই ফ্রিকোয়েন্সি যেটা হবে, সেই ফ্রিকোয়েন্সির সিগন্যালকেই কিন্তু এনার্জিকেই কিন্তু আমরা ইনপুটে প্রোভাইড করব, এবং দেখতে হবে যে ইনপুট যেটা আছে তার সঙ্গে যেন আমরা যেটা ফিডব্যাক দিচ্ছি সেটা যেন সেম ফেজে থাকে, তবে গিয়ে আমরা কন্টিনিউয়াস আনড্যাম্পড আউটপুট পেতে পারবো। এবং সেই যে আমি বলছি যে এনার্জিটাকে আমরা ইনপুটে দেব, সেই এনার্জি ইনপুটটাকে দেওয়া হয় ফিডব্যাকের মাধ্যমে। মানে একটা ইনপুট দিলাম, ধরো একটা অ্যাম্পলিফায়ার, মানে একটা অ্যাম্পলিফায়ার সাপোজ আছে, একটা অ্যাম্পলিফায়ারে আমরা একটা ইনপুট দিলাম,
এটা ধরো অ্যাম্পলিফায়ার এ, ঠিক আছে। এখান থেকে ধরো আমরা একটা আউটপুট পেলাম। এখন এই আউটপুটটা যেটা আমরা পেলাম সেটাকেই আমরা ইনপুটে দিলে সেটা কি হবে, ইনপুটে যদি আমরা দিই সেই জিনিসটাকে কি বলে, আউটপুট থেকে আমরা নিলাম, ধরো আমরা একটা ফ্র্যাকশন নিলাম, সে এটাকে বিটা বলতে পারো বা এমভি বলতে পারো, আমি এমভি বললাম, দিয়ে ধরো আমরা এখানে ফেরত দিলাম। এখন এই যে জিনিসটা আমরা দিচ্ছি, আমার ইনপুটে তো অলরেডি কিছু একটা ছিল, কারণ আমার ইনপুটে একটা কিছু তো সিগন্যাল ছিল, এবং আউটপুটে আমার কিছু তো সিগন্যাল হলো, একটা কিছু তো হলো, 180 ডিগ্রি ফেজ শিফটই ধরো হয়ে গেল, কিন্তু কিছু তো হলো। এখন এই যে জিনিসটা হয়ে গেল, সেখান থেকে আমরা ইনপুটে যেটা একবার দেব সেটাকে আমি কি বলতে চাইছি, অ্যাজ পার দি কন্ডিশন, যদি আমাকে এইরকম অসিলেশনটাকে জারি রাখতে হয়, আনড্যাম্পড অসিলেশন যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে ইনপুটের সঙ্গে যেটা আমি ফেরত দিচ্ছি, ইনপুটে যেটাকে আমি আবার ফেরত দিচ্ছি, সেটাকে ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকতে হবে, ইনপুটটার সঙ্গে সেম ফেজে থাকতে হবে। সেম ফেজে থাকা মানে কি হতে হবে, কি ধরনের ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক। তার মানে এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক হতে হবে, ঠিক। তার মানে এইটা যদি আমার ইনপুট সিগন্যাল হয়, সাপোজ এটা যদি আমার ভিআই হয়, এটা যদি আমার ভি আউট হয়, অ্যাম্পলিফায়ার থেকে যেটা পেয়েছি সেটা যদি আমার ভি আউট হয়, তাহলে এই যে ভি এফ তৈরি হচ্ছে এমভি থেকে, এটাকে হতে হবে আমার পজিটিভ ফিডব্যাক। দ্যাট মিনস এটা আমার ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকবে, এবং এর ফ্রিকোয়েন্সিটাকেও সেম হতে হবে। দেখো তুমি যদি মনে করো এর ফ্রিকোয়েন্সি একরকম আর এর ফ্রিকোয়েন্সি আরেক রকম হয়ে যায়, তখন কি কাজ হবে? ধরো তোমার ইনপুটের ফ্রিকোয়েন্সিটা, ইনপুট সিগন্যালটা ধরো এইরকম, এবার তুমি ধরো সেম ফেজে তো রাখলে, কিন্তু মনে করো ফিডব্যাকটা এরকম দিয়ে দিলে তুমি, এটা তোমার ইনপুট, আর যেটা তোমার ফিডব্যাক দিচ্ছ মনে করো সেটা হচ্ছে এইরকম। এটা কাজ হবে? এরকম যদি আমরা ফিডব্যাকটা দিই তাহলে কি কাজ হবে? তাহলে কিন্তু কোনোদিনই এটা ইনফেজে হবে না। একটা সময় ইনফেজে হয়তো হলো, এখানে হয়তো ইনফেজে হয়ে গেল, কিন্তু এখানেই তো তার ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল, কারণ তাদের ফ্রিকোয়েন্সি আলাদা। এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এর টাইম পিরিয়ড, যেখানে এর টাইম পিরিয়ড হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে দুটো টাইম পিরিয়ড যখন এক নয়, তাহলে তাদের ফ্রিকোয়েন্সিও এক নয়। তাহলে এরকম ডিফারেন্ট টাইম পিরিয়ড বা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যুক্ত যদি আমি কোনো সিগন্যালকে ইনপুটের সঙ্গে প্রোভাইড করি, তাহলে কিন্তু আমাদের এটা ঠিকমতো কাজ করবে না, এটা কোনোদিনই আমাদের ঠিকমতো আউটপুট জেনারেট করবে না, আনড্যাম্পড আউটপুট যেটা আমরা পেতে চাইছি সেটা কোনোদিনই আমরা পাবো না, ঠিক আছে। যে কারণে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অসিলেটর থেকে কন্টিনিউয়াস আনড্যাম্পড আউটপুট যদি পেতে হয়, তাহলে আমরা ইনপুটে যে এনার্জিটাকে সাপ্লাই করব, দ্যাট এনার্জি শুড বি ইন ফেজ উইথ দ্য ইনপুট সাপ্লাই এনার্জি অ্যান্ড অলসো অফ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্যাট অফ দ্য ইনপুট সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে। এখন এই অসিলেটর এই জিনিসটা তোমরা বুঝতেই পারছো, তাহলে অসিলেটর জিনিসটা হচ্ছে একটা ফিডব্যাক সার্কিট। এটাও হচ্ছে কি ধরনের ফিডব্যাক অসিলেটরে ব্যবহার করা হয়, অসিলেটরের মধ্যে এরকম পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয়, ঠিক আছে। অসিলেটরের মধ্যে যে ফিডব্যাকটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পজিটিভ ফিডব্যাক। অসিলেটরের মধ্যে আমরা পজিটিভ ফিডব্যাক ইউজ করব। তো দেখো এই অসিলেটরের মধ্যে যেটা আমরা সিচুয়েশনটাকে যদি আমরা এরকম ভাবে একটু বোঝার চেষ্টা করি, ধরো আমরা ইনপুট সাপ্লাই এখানে দিলাম, ইনপুট সাপ্লাই দিয়েছি, কিসের মাধ্যমে দিয়েছি না, একটা সুইচ আছে, প্রথমে একটা সুইচের মাধ্যমে আমরা ইনপুটটাকে দিলাম, ধরো এটা একটা সুইচ এস, ঠিক আছে। মনে করো এখন ফিডব্যাক কিছু নেই, এই ফিডব্যাকটা কিছু নেই, আপাতত যদি আমরা ফিডব্যাকটাকে না ধরি, ধরো এটা একটা আমার অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ারের মধ্যে আমি এরকম একটা ইনপুট দিলাম, এই সুইচটাকে যেই আমি অন করব কি হবে, যেই আমি অন করব এরকম একটা আউটপুট পাবো, ধরো 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে গেছে আউটপুটটা, এরকম একটা আউটপুট আমি পেলাম, এটা আমার কি ভি আউট, ঠিক আছে। এইবার আমি কি করলাম, এই যে ভি আউট, এই ভি আউটটাকে আমি নেব, ভি আউটটাকে নিয়ে আমি কোথায় দেবো, ভি আউটটাকে নিয়ে আমি ফিডব্যাকে দেবো, এই ভি আউটটাকে নিয়ে আমি দেবো হচ্ছে একটা ফিডব্যাকের মধ্যে, ধরা যাক এটা হচ্ছে আমার এমভি, যেটা এমভি মানে হচ্ছে আমার ফিডব্যাক ফ্র্যাকশন। এই ফিডব্যাক ফ্র্যাকশনের মাধ্যমে এটাকে আমি আবার এখানে ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। এইখানে আমি আবার এটাকে রিটার্ন করিয়ে দিলাম, তখন আমার ইনপুটটা কত হয়ে যাবে, আমার ধরো ভিআইটা আগে ছিল আর এখন আমার হয়ে গেল কত,
এটা ধরো এ ভি নাম দিচ্ছে, এটাকে শুধু এ না লিখে আমি এ ভি নাম দিলাম। তাহলে এখন আমার ইনপুট কত হলো, ভিআই প্লাস, এখানে আমার ইনপুটটা হয়ে গেল ভিআই তো থাকলোই, প্লাস হচ্ছে এভি এমভি ইনটু ভিও। এমভি ইন্টু ভিও, এমভি ইন্টু ভিও, এখানে আমার কত তৈরি হচ্ছে, এখানটায় আমার কত তৈরি হচ্ছে, এখানে যদি আমার ভিও ঢোকে, এখানে যদি ভিও ঢোকে, তাহলে আউটপুটে কত বেরোবে, এমভি ইন্টু ভিও বেরোবে, এমভি ইন্টু ভিও। এই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমরা যদি এরকমটা করতাম, ধরো আমরা সুইচটাকে জাস্ট একবার অন করেই ছেড়ে দিচ্ছি, মানে এই একবার জাস্ট আমরা অন করে দিলাম সুইচটাকে, এই সুইচটাকে আমরা জাস্ট অন করলাম, দিয়েই ওপেন করে দিলাম, তাহলে কি হবে, তখন তো আর ভিআইটা থাকবে না, তখন আমার কি থাকবে, তখন আমার ইনপুট হিসাবে শুধু এমভি ইন্টু ভিও এটাই থাকবে, এমভি ইন্টু ভিও এইটুকুই থাকবে শুধু। তখন যদি আমি এই সুইচটাকে ওপেন করে দিই, একবার দিয়েই ধরো আমি এই সুইচটাকে ওপেন করে দিয়েছি, তখন কি আর আমার ভিআই আছে, ভিআই নেই, তখন আমার এটাকে চালনা কে করবে, তখন আমার এই যে ফিডব্যাকটা আসছে, এই ফিডব্যাকটাই এটাকে আবার ড্রাইভ করবে। তখন আমার এর ক্ষেত্রে ইনপুট কত হলো, এইটুকুই ইনপুট হলো এমভি ইন্টু ভিও, সেটা সেটা আবার আমার এভির মধ্যে দিয়ে যাবে, দিয়ে আমার আউটপুট তৈরি করবে। ঠিক আছে, এটা আমার আউটপুট তৈরি করবে। এখন এই ব্যাপারটার ক্ষেত্রে, এই পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে একটা আমাদের শর্ত আছে, ঠিক আছে, একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটার নাম হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই এটা হলো একটা পজিটিভ ফিডব্যাকের কনসেপ্ট। আমি বললাম যে পজিটিভ ফিডব্যাক যখন আমরা প্রোভাইড করছি, এখানে ভিআই ইনপুট দিলাম, কোথায় ইনপুট দিলাম, এখানে ভিআই ইনপুট দিলাম, এখানে ভিও আউটপুট পেলাম, সেই ভিও আউটপুটটাকে আমি ফিডব্যাকে দিলাম, ফিডব্যাক থেকে এমভি ইন্টু ভিও তৈরি হলো, সেটাকে আমি ইনপুটের সঙ্গে যোগ করে দিলাম, দিয়ে আবার আমি মেন অ্যাম্প্লিফায়ারের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে আমার ইনপুটটা কত হয়ে গেল, ভিআই প্লাস হয়ে গেল এমভি প্লাস ভিও ইন্টু এভি, এমভি প্লাস ভিও, সরি এমভি ইন্টু ভিও ইন্টু এভিটা কেন লিখলাম, এমভি ইন্টু ভিও, ব্যাস এটাই হয়ে গেল আমাদের এখানে যে ইনপুট সিগন্যাল, নতুন ইনপুট সিগন্যাল এটা হয়ে গেল, ইনপুট সিগন্যাল হয়ে গেল ভিআই প্লাস এমভি ইন্টু ভিও, নতুন ইনপুট সিগন্যাল, এটাকে সাপোজ আমি ভিআই ড্যাশ বলে দিতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে ফিডব্যাকটা দিলাম সেটা আমার ইনপুট সিগন্যালের সঙ্গে সেম ফেজে আছে এবং সেম ফ্রিকোয়েন্সিতেও আছে এবং তারা পরস্পর যোগ হচ্ছে অ্যাডিটিভ নেচারে, তার জন্য এই ফিডব্যাককে আমরা বলছি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এই পজিটিভ ফিডব্যাকের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো অসিলেটরের সার্কিটে। আমরা যখন অসিলেটরের প্র্যাকটিক্যাল সার্কিট দেখব, প্র্যাকটিক্যালি অসিলেটর কিরকম ভাবে হয়, তার মধ্যে দু ধরনের অসিলেটর আমরা দেখব, একটা হচ্ছে হার্টলে অসিলেটর আর একটা হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর। এই দু ধরনের অসিলেটরের সার্কিট যখন আমরা দেখবো, তখন আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো এই ফিডব্যাকটা কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো অসিলেটরের মধ্যে কিন্তু আমার একটা গেন থাকবে, অসিলেটরের যদি প্র্যাকটিক্যাল সার্কিট দেখতে হয় তার মধ্যে আমার একটা গেনও থাকবে, আবার আমার একটা ফিডব্যাকও থাকবে। ঠিক আছে, এই ফিডব্যাকটা না থাকলে কিন্তু কি অসুবিধা হতো, যদি আমার শুধু গেনই থাকতো, কোনো ফিডব্যাক না থাকতো, তাহলে কিন্তু আমাদের অসিলেশনটা চলতো না, অসিলেশনটা একবার হয়েই থেমে যেত। আমরা যদি জাস্ট একবার একটা অ্যাম্প্লিফায়ার নিতাম, ধরো একটা খালি আমার অ্যাম্প্লিফায়ার আছে, সাপোজ একটা আমার অ্যাম্প্লিফায়ার আছে শুধু, হ্যাঁ একটা ধরো অ্যাম্প্লিফায়ার আছে, ঠিক আছে, এই অ্যাম্প্লিফায়ারে আমরা ইনপুট দেবো, অ্যাম্প্লিফায়ারে ইনপুটটা কোথা থেকে দেবো, ধরো আমার একটা আছে ট্যাঙ্ক সার্কিট আছে, একটা ধরো আমাদের ট্যাঙ্ক সার্কিট, ট্যাঙ্ক সার্কিট মানে আমরা জানি এল আর সি প্যারালাল, এল আর সি প্যারালাল মিলে এখানে অসিলেশনটা তৈরি হলো, এটা ধরো একটা ট্যাঙ্ক সার্কিট। এবার এই ট্যাঙ্ক সার্কিট থেকে যে আমরা আউটপুটটা পেয়ে গেলাম, সেই আউটপুটটাকে ধরো আমি একটা অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিয়ে দিলাম, এই আউটপুট যেটা পেলাম সেটাকে ধরো আমি একটা এর মধ্যে দিলাম, কিসের মধ্যে দিলাম, অ্যাম্প্লিফায়ারের মধ্যে দিলাম, ধরো এর গেন হচ্ছে সাপোজ এ ভি, তাহলে কি হবে, এখান থেকে আমরা একটা অ্যাম্প্লিফাইড আউটপুট পাবো। কিন্তু এইটুকু জিনিস দিয়ে কি আমার কাজটা চলে যাবে, এই এল আর সি নিলাম খালি আর একটা অ্যাম্প্লিফায়ার দিলাম, তাহলে এখান থেকে তো একটা আউটপুট যেটা তৈরি হবে অ্যাম্প্লিফায়ারের মধ্যে গেলে সেটা আরো অ্যাম্প্লিফাইড হয়ে যাবে, ব্যাস এইটুকু হলো। কিন্তু তাতে কি আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কাজটা হবে, এখান থেকে আমার আউটপুট ধরে এরকম একটা সাইন ওয়েভ পেতাম, ধরো আমার জিনিসটা এরকম, আমরা এখানে একটা সাইন ওয়েভ তৈরি করছি, সাইন ওয়েভ তৈরি করে আমি অ্যাম্প্লিফায়ারে দিচ্ছি, অ্যাম্প্লিফায়ার আমাকে ওটা অ্যাম্প্লিফাই করে ইনভার্ট করে দিচ্ছে, এতেই কি আমাদের কাজ মিটে যেত, মানে এটা কি কন্টিনিউ চলতো, এটা কন্টিনিউ চলতো না, কন্টিনিউ এই প্রসেসটা চলতো না। কেন চলতো না, কারণ এর মধ্যে যে ট্যাঙ্ক সার্কিটটা আছে, ট্যাঙ্ক সার্কিটে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটার আছে, যদিও আইডিয়ালি এদের মধ্যে কোনো লস হয় না,
কিন্তু প্র্যাকটিক্যালি এর মধ্যে লস হয়। তার মানে এই যে সাইন ওয়েভ, এটা সবসময় এরকম থাকতো না। এই সাইন ওয়েভটা ক্রমশ এর অ্যামপ্লিটিউডটা কমে যেত, অ্যামপ্লিটিউডটা কমতে কমতে এরকম ড্যাম্পড অসিলেশন তৈরি হতো, এবং স্বাভাবিকভাবে যখন এটা ড্যাম্পড হয়ে যেত, তোমার স্বাভাবিকভাবে আউটপুটও ড্যাম্পড হয়ে যাবে। আউটপুটটা আবার এরকম থাকবে কেন, আউটপুটটাও এরকম হতে হতে আউটপুটটাও আস্তে আস্তে কমতে থাকবে, আউটপুটেও ড্যাম্পিং দেখা যাবে, এরকম হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে আমাকে যদি কনস্ট্যান্ট আনড্যাম্পড অসিলেশন পেতে হয়, তাহলে শুধু আমার ট্যাঙ্ক সার্কিট আর অ্যাম্পলিফায়ার দিয়ে কাজ চলবে না, তার সঙ্গে আরো কিছু অ্যাডিশনাল করতে হবে। সেই অ্যাডিশনাল ব্যাপারটা কি? অ্যাডিশনাল ব্যাপারটা হচ্ছে এই অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার যেটা আছে, সেখান থেকে ফিডব্যাক নেব, ফিডব্যাক নিয়ে আমি একটা ফিডব্যাক ফ্র্যাকশনে ঢোকাবো। সেই ফিডব্যাক ফ্র্যাকশন কি করবে, যে আউটপুটটা হচ্ছে সেই আউটপুটের কিছুটা অংশ নিয়ে সে আবার সেই এনার্জিটাকে কোথায় সাপ্লাই করে দেবে, এই ট্যাঙ্ক সার্কিটকে সাপ্লাই করে দেবে। ঠিক আছে, ট্যাঙ্ক সার্কিটকে সাপ্লাই করে দেবে। তাহলে কি হলো, তোমার যে আউটপুট যেটা তৈরি হলো এখানে, যেটা ভি আউট তৈরি হলো, সেই ভি আউটের কিছুটা অংশ আবার আমার ট্যাঙ্ক সার্কিটে ফেরত চলে গেল, এবং সেই ফেরত যাওয়া অংশটা যদি ট্যাঙ্ক সার্কিটের মধ্যে যে ঘটে চলা লস অংশটা, সেটাকে যদি মেক আপ করে দিতে পারে, তাহলেই আমার অসিলেশনটা আর ড্যাম্পড হবে না, এরকম আনড্যাম্পড ওয়েতে চলতে থাকবে। মানে এর মধ্যে যে লস টুকুটা হচ্ছে, এর মধ্যে যে লস অংশটা হচ্ছে, সেটাকে আমার খালি ওভারকাম করার দরকার আছে। সেই ওভারকামের ব্যাপারটা আমরা এইভাবে করতে পারি। এইরকম ভাবে আমরা আউটপুট যেটা তৈরি হচ্ছে সেখান থেকে ফিডব্যাক নেব, ফিডব্যাক নিয়ে সেই ফিডব্যাকের অংশটাকে আমরা আবার ওই ট্যাঙ্ক সার্কিটে ফিরিয়ে দেবো। তার ফলে ট্যাঙ্ক সার্কিটের মধ্যে ঘটে চলা যে কন্টিনিউয়াস লসটা, সেটাকে ওভারকাম করা যায়, এবং সেই লসটাকে ওভারকাম করা গেলেই কিন্তু অসিলেশনটা কন্টিনিউয়াস আনড্যাম্পড ম্যানারে চলতেই থাকবে। তাহলে এখানে যে ফিডব্যাকটা স্যার এটা ট্যাঙ্ক সার্কিটে কিভাবে ফিট করব? ট্যাঙ্ক সার্কিটে কিভাবে ফিড করবে সেটা প্র্যাকটিক্যাল সার্কিটটা যখন আমি পড়াবো তখনই দেখতে পাবো। ঠিক আছে, প্র্যাকটিক্যাল মানে এটা তো জাস্ট একটা ব্লক ডায়াগ্রামের মতো, হ্যাঁ, এটা তো কোনো এক্সাক্ট ডায়াগ্রাম নয়, ব্লক এক্সাক্ট ডায়াগ্রাম এটা নয়। তো এক্সাক্ট ডায়াগ্রাম দেখতে গেলে তোমাকে দেখতে হবে ওয়েন ব্রিজ অসিলেটর, অথবা ধরো আমাদের যেটা আছে হার্টলে অসিলেটর। ঠিক আছে, আমি এগুলো পরে দেখাবো। ঠিক আছে, ওয়েন ব্রিজ অসিলেটর। আচ্ছা, আউটপুটটা তো স্যার সেম ফেজে থাকতে হবে, সেম ফেজের হতে হবে, তবেই তো স্যার ইনপুটেও সেম ফেজ পাবো। অবশ্যই আউটপুট যেটা আমরা ফিডব্যাক না এই ফিডব্যাক যেটা আমরা দেবো সেটাকে সেম ফেজে হতে হবে। আউটপুটটা তার মানে স্যার ইনভার্টেড ওই হতে পারে। মানে আমরা পজিটিভ ফিডব্যাক আমরা ফিডব্যাকের এখানেও সিগন্যালটাকে তাহলে তার ইনভার্টিং থেকে মানে হ্যাঁ, নন এখানেও ইনভার্টিং কিছু করা করতে যেতে হবে। পারে, এখানেও ওটাকে ইনভার্ট করার ব্যবস্থা থাকতে পারে। তোমরা পরে আমি এই সার্কিটের এক্সপ্লানেশন যখন দেবো তখন তোমরা দেখতে পাবে। ধরো এখানে আমি একটা ওয়েন ব্রিজ অসিলেটর একটা দেখতে পাচ্ছি, এটা ওয়েন ব্রিজ অসিলেটর। ঠিক আছে, এখানে আমার অপ্যাম্প ব্যবহার করেছে, গেনের পরিবর্তে আমার এখানে অপ্যাম্প ব্যবহার করেছে। ঠিক আছে, এরকম ধরো এটাতে অতটা বুঝতে পারবে না, হার্টলে অসিলেটরে ভালো বুঝতে পারবে। হার্টলে অসিলেটরে যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি, দেখো এখানে কি আছে, এখানে এটা এই জিনিসটা হচ্ছে কি একটা অ্যাম্পলিফায়ারের জিনিসটা, এই জিনিসটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। এটা একটু জুম করি, পরের দিন আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ারের অংশ। সেই অ্যাম্পলিফায়ার থেকে আউটপুট নিলাম, আউটপুট নিয়ে আমরা এই ট্যাঙ্ক সার্কিটে দিয়ে দিলাম। সেটা দেখো ট্যাঙ্ক সার্কিট থেকে আবার ফিডব্যাক নিয়ে আমরা আবার ইনপুটে দেবো। ট্যাঙ্ক সার্কিট থেকে ফিডব্যাক নিয়ে আমরা কিন্তু আবার ইনপুটে ফিরিয়ে দিচ্ছি, মানে যেখান থেকে আসছিল সেখানে আমরা ফিরিয়ে দিচ্ছি। মানে ট্যাঙ্ক সার্কিটে আমাকে এনার্জি কিন্তু সাপ্লাই করা হচ্ছে। ট্যাঙ্ক সার্কিটের মধ্যে অসিলেশনটাকে জারি রাখবার জন্য কিন্তু আমাকে একটা মানে এনার্জি কিন্তু কন্টিনিউয়াসলি সাপ্লাই এখানে করা হচ্ছে, এবং সেই এনার্জি যেটা এখানে পাচ্ছি তার কিছুটা অংশ আবার আমি ইনপুটে ফেরত দিচ্ছি, যার ফলে অসিলেশনটা চলতে থাকছে। এটা আমরা দেখবো পরের দিন। তো এখন আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে মানে জাস্ট একটা জেনারেল ডায়াগ্রাম, যে এরকম ভাবে প্রসেসটা চলতে থাকে, যে একটা ট্যাঙ্ক সার্কিট থাকে, একটা আমার অ্যাম্পলিফায়ার সার্কিট থাকে। অ্যাম্পলিফায়ার সার্কিট থেকে যে প্রাপ্ত আউটপুট, সেখান থেকে কিছুটা অংশ ফিডব্যাক করে আমরা ট্যাঙ্ক সার্কিটে ফিরিয়ে দিই, যাতে ট্যাঙ্ক সার্কিটের মধ্যে যে কন্টিনিউয়াস যেটা লস ঘটে চলে, সেই লসটাকে যাতে ওভারকাম করে ফেলা যায়। ঠিক আছে, লসটাকে ওভারকাম করবার জন্য এনার্জিটাকে ফিরিয়ে দিতে হয়, এবং সেই এনার্জিটাকে ফিরিয়ে দেবো সেটাকে কিন্তু সেম ফেজে থাকতে হবে। তার জন্য এটাকে বলছি আমরা পজিটিভ ফিডব্যাক। এবার এই যে কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন, এই ব্যাপারটা যদি চালু রাখতে হয়, তার জন্য একটা কন্ডিশন আছে।
ঠিক আছে, সেই কন্ডিশনটার নাম হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। আচ্ছা, পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে গেইনটা কত বলতে পারবে? পজিটিভ ফিডব্যাক যখন আমরা ইউজ করছি তখন গেইনটা কত হচ্ছে? সে গেন তো ইনফিনিটি হওয়ার কথা। না, ইনফিনিটি নয়, মানে ধরো একটা একটা আমরা পজিটিভ ফিডব্যাক সার্কিট ব্যবহার করছি, ধরো এটা একটা আমার অ্যাম্পলিফায়ার, এর গেইন হচ্ছে সাপোজ এভি, ঠিক আছে, এর গেইন হচ্ছে কত? এভি। এখানে ধরো আমার একটা ইনপুট আছে, এখানে আমার একটা ইনপুট আছে, আর এখানে ধরো আমরা আউটপুট পাচ্ছি। ইনপুটটা ধরো আমরা ভিআই, নামটা কি লিখলেন? বার্কহাউজেনস, ঠিক আছে, বার্কহাউজেনস ক্রাইটেরিয়া। এখানে আমরা ভিআই ইনপুট দিচ্ছি আর এখানে ধরো ভিও আউটপুট পাচ্ছি। এখন এই ভিও আউটপুট যেটা পাচ্ছি তার কিছু অংশ আমরা ফিরিয়ে দিচ্ছি ইনপুটে। তাহলে যদি আমরা এখানে একটা ফিডব্যাক নিই, এই ফিডব্যাক, এটা ধরো আমাদের একটা ফিডব্যাক ফ্র্যাকশন এমভি, এখান থেকে আমরা এটাকে ফিরিয়ে দিলাম। তাহলে বলো এখানে টোটাল ইনপুট কত হলো? ভিআই তো ছিল, ভিআইটা ছিল, এখান দিয়ে কত আসবে বলো? এখান দিয়ে আসবে আমার এমভি ইনটু ভিও, এমভি ইনটু ভিও দিয়ে। তাহলে এখানে টোটাল এখন কত ঢুকলো যখন আমার ফিডব্যাক ক্লোজ লুপ? তাহলে গেন স্যার এটা প্লাস এমভি ইনটু ভিও, ভিআই প্লাস এমভি ইনটু ভিও, এমভি ইনটু ভিও, এটা হয়ে গেল, সরি, এমভি এম সাফিক্স ভি ইনটু ভিও, এটা হয়ে গেল আমার নতুন ইনপুট। কিন্তু নতুন ইনপুট দিলেও আমার আউটপুটের কিন্তু চেঞ্জ হচ্ছে না, আউটপুটটাকে আমরা ফিক্সড রাখবো, আউটপুটটাকে আমরা ফিক্সড রাখবো। তাহলে এই নতুন ইনপুট যেটা আমার ঢুকলো, সাপোজ আমি এটাকে ভিআই ড্যাশ নাম দিলাম, তাহলে এই ভিআই ড্যাশ যেটা হলো সেটা কত গেনের মধ্যে দিয়ে যাচ্ছে? এটা গেন কত? এভি। তাহলে এই ভিআই ড্যাশ ইন্টু এভি, এটাকে যদি আমরা এভি দিয়ে গুণ করি তাহলে কত হবে? এটা ভিআই ড্যাশ ইন্টু এভি সমান কত? আউটপুটের কোনো চেঞ্জ নেই, তাহলে ভিআই ড্যাশ ইন্টু এভি সমান এখন আমার নতুন ভিও হয়ে যাবে। আমার যেটা ভিও ছিল ভিওটা ভিওই থাকলো, কিন্তু আমার ইনপুটটা চেঞ্জ হলো। তাহলে ভিআই প্লাস এমভি ইন্টু ভিও, যেটা আমার এখানে ঢুকে গেল, তাহলে নতুন ইনপুট হয়ে গেল কত? ভিআই প্লাস এমভি ইন্টু ভিও, টোটালটার সঙ্গে গেন কত হচ্ছে? এভি। সেই গেন নিয়ে যেটা আউটপুট বেরোচ্ছে সেটা কিন্তু ভিওই থাকছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, এখান থেকে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো? তাহলে আমরা কি পাবো? ভিআই ইন্টু এভি, ভিআই ইন্টু এভি প্লাস এমভি ইন্টু এভি ইন্টু ভিও ইকুয়াল টু হচ্ছে ভিও। তাহলে ভিওটাকে অন্যদিকে নিয়ে চলে যাবো, ভিওটাকে আমরা অন্যদিকে নিয়ে চলে যাবো, তাহলে কি হবে? এভি ইন্টু ভিআই, এভি ইন্টু ভিআই, দ্যাট উইল বি ইকুয়াল টু কত না 1 মাইনাস এমভি ইন্টু এভি, এমভি ইন্টু এভি ইন্টু ভিও হয়ে যাবে। তাহলে এখন আমার নতুন যে গেনটা হলো, নতুন ক্লোজ লুপ কন্ডিশনে যে গেনটা হলো সেটার মান কত হলো? আমার ভিও বাই ভিআই, এটাই তো গেন, এখন ক্লোজ লুপ হয়ে গেছে তাই। তাহলে ভিও বাই ভিআই এই গেন যেটা হলো সেটার মান কত দাঁড়াচ্ছে? সেটার মান দাঁড়াচ্ছে আমার এভি ডিভাইডেড বাই 1 মাইনাস এমভি ইন্টু এভি, 1 মাইনাস এমভি ইন্টু এভি, এটা হয়ে যাচ্ছে আমাদের নিউ গেন আন্ডার ক্লোজ লুপ কন্ডিশন উইথ পজিটিভ ফিডব্যাক। যখন আমরা পজিটিভ ফিডব্যাক ইউজ করছি তখন সেই কন্ডিশনে আমাদের নতুন যে গেনটা হচ্ছে সেটা হচ্ছে এভি ডিভাইডেড বাই 1 মাইনাস এমভি ইন্টু এভি, ঠিক আছে। তার মানে আমরা এটাকে যদি লিখি এক কথায় লিখলে আমরা বলতে পারি যে আমাদের নতুন যে গেন আন্ডার ক্লোজ লুপ কন্ডিশন অ্যান্ড পজিটিভ ফিডব্যাক, সেটাকে যদি আমরা এ ভিএফ লিখি, এ ভিএফ ইকুয়াল টু আমার হয়ে যাবে কত না এবি ডিভাইডেড বাই 1 মাইনাস এমভি ইন্টু এভি, এটা হয়ে যাবে আমাদের গেনের এক্সপ্রেশন। যেরকম পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে 1 মাইনাস এমভি ইন্টু এভি হচ্ছে, নেগেটিভ ফিডব্যাকে কি হতো? নেগেটিভ ফিডব্যাকে সেমই থাকতো, খালি নেগেটিভের জায়গায় এটা প্লাস হতো,
তাই না? নেগেটিভ ফিডব্যাকের সময় আমরা যেটা আগে পড়েছি তখন কি হতো, ওটা খালি প্লাস চিহ্ন থাকতো, আর তো কিছু চেঞ্জ হতো না। আর কিছু চেঞ্জ হতো কি, 1 প্লাস এমবি ইন্টু এবি হতো, আর এখানে 1 মাইনাস এমবি ইন্টু এবি হতো। মানে আমরা এক্ষেত্রে বলতে পারি যখন আমরা পজিটিভ ফিডব্যাক ব্যবহার করছি তখন আমার ওপেন লুপ অবস্থাকার যে গেন হচ্ছে, ওপেন লুপ অবস্থায় গেন তো কত ছিল, এবি ছিল, আর ক্লোজ লুপ অবস্থায় গেন হচ্ছে এবি ডিভাইডেড বাই 1 মাইনাস এমবি ইন্টু এবি। তার মানে কি এক্ষেত্রে গেনটা কি হচ্ছে, কমছে না বাড়ছে? এখানে কিন্তু আমার ক্লোজ লুপ অবস্থায় গেনটা বেড়ে যাচ্ছে। এটা আমি জাস্ট বললাম, এটা বার্কহাউজেন ক্রাইটেরিয়া নয়, বার্কহাউজেন ক্রাইটেরিয়াটা আমি বলছি। এবার বার্কহাউজেন ক্রাইটেরিয়া যেটা বলছে যে টু মেনটেন দ্য কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন অ্যাট দ্য আউটপুটে যদি কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশনটাকে বজায় রাখতে হয়, মানে যেরকমটা বলছিলাম এরকম যে অসিলেশনটা হচ্ছে এইরকম অসিলেশন যেটা হচ্ছে, সেই অসিলেশনটাকে যদি কন্টিনিউ চালিয়েই যেতে হয়, তুমি আনড্যাম্পড ওয়েতে রাখতে চাও, তার জন্য কি দরকার তোমার, এখানে কোনো লস হতে দিলে চলবে না। তার মানে তোমার গেনটাকে যদি তুমি ইনফিনিটি করতে পারো তাহলেই তোমার এই কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশনটা চলতে থাকে। বুঝতে পেরেছো? গেনটা মানে তুমি প্র্যাকটিক্যালি কোনো ইনপুট কিন্তু দেবেই না, তার মানেটা কি, তোমার ফিডব্যাকের সাহায্যেই জিনিসটা চলতে থাকা উচিত। তুমি চাইছো কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন এবং তুমি কোনো ইনপুটও দেবে না, তুমি ভিআইটাকে দেবেই না, তুমি দেবে খালি এই এমভি ইন্টু ভিও, মানে যেটা ফিডব্যাক, সেই ফিডব্যাকের মাধ্যমেই সার্কিটটা যেন চলতে থাকে, এই জিনিসটা চাইছো। সেটার ফলে আমরা একটা কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পাবো। কিন্তু সেটার জন্য কি দরকার, সেটার জন্য আমার গেনটাকে কত হতে হবে, ভিও বাই ভিআই। আমরা যদি ভিআইটাকে 0 করি তাহলে ভিও বাই ভিআই অর্থাৎ এভিএফ এর ভ্যালু কত হয়ে যাবে, তলায় যদি 0 হয় এভিএফ এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই ভিআইটা 0 মানে কি, 1 মাইনাস এমভি ইন্টু এভি, এই জিনিসটাকে আমরা বলতে পারি 0। এভিএফ 0, এভিএফ এর ভ্যালু যদি ইনফিনিটি করতে হয় তার মানে তলায় যে জিনিসটা আছে এক্সপ্রেশনে, এই তলার জিনিসটাকে ইকুয়াল টু কি হতে হবে, 0 হতে হবে। তার মানে 1 মাইনাস এমভি ইন্টু এভি, এই জিনিসটা আমার ইকুয়াল টু 0 হয়ে যাবে। 1 মাইনাস এমভি ইন্টু এভি, এই জিনিসটাকে আমাকে 0 হতে হবে। এটাই হলো আমার বার্কহাউজেনের ক্রাইটেরিয়া। এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি এমভি ইন্টু এবি সমান 1, এমভি ইন্টু এবি সমান হচ্ছে 1। এই জিনিসটা যদি আমার থাকে, যেখানে এমভিটা কি, এমভিটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন আর এভিটা হচ্ছে ওপেন লুপ গেইন, এই দুটোর গুণফল যদি একের সঙ্গে সমান হয় তাহলে সেক্ষেত্রেই আমরা ওই সার্কিট থেকে একটা কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পেতে থাকবো। এই ক্রাইটেরিয়াটার নামই হচ্ছে বার্কহাউজেনস ক্রাইটেরিয়া। ঠিক আছে, বার্কহাউজেনস ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এটা আরেকবার বলুন না স্যার পেজটা একবার জুম আউট করবেন। হ্যাঁ দেখো, একটু জুম ইন করবো। এই জিনিসটা কি বলবো, কোনটা বলবো বলো আবার, কোন জায়গাটাকে? প্রথমে যেটা বললেন ওই ফিডব্যাক ফ্র্যাকশনের ওই ছবিটার মধ্যে যে কথাটা বললেন, ফিডব্যাক ফ্র্যাকশন দেখো, এখান দিয়ে আমার ভিআই ইনপুট দিয়েছিলাম, এখানে ভিও আউটপুট পেয়েছিলাম, ভিআই ইনপুট দিয়েছিলাম, ভিও আউটপুট পেয়েছিলাম। এই ভিও আউটপুটটাকে নিয়ে আমি ফিডব্যাক ফ্র্যাকশনে ঢোকালাম, তাহলে ফিডব্যাক ফ্র্যাকশন থেকে কত আউটপুট পাবো, এমভি ইন্টু ভিও পাবো, কারণ ফিডব্যাক ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে এমভি। তাহলে এখান থেকে আমরা এমভি ইন্টু ভিও পেয়ে গেলাম। সেই এমভি ইন্টু ভিওটাকে নিয়ে আমি আবার ইনপুটের সঙ্গে যোগ করলাম। হ্যাঁ স্যার বলছি স্যার 1 মাইনাস এমবিএবি ইজ ইকুয়াল টু 0, স্যার এটা কন্ডিশন, মানে কোনো কন্ডিশনে তো 0 হবে না, সবসময় 0ই থাকবে। এই তো কন্ডিশনটা এটাই যে কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পেতে হবে, কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন। ঠিক আছে স্যার। আনড্যাম্পড, ঠিক আছে, কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পাওয়ার কন্ডিশন হচ্ছে এটা অ্যাজ পার বার্কহাউজেনস ক্রাইটেরিয়া। ঠিক আছে, কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন পাওয়ার জন্য এই ক্রাইটেরিয়াটা মিট আপ করতে হবে। বুঝা গেল? তো এটাই ছিল বার্কহাউজেনস ক্রাইটেরিয়া। তো এখানে দেখো ভিও আউটপুটের কিছুটা অংশ আমি ফিডব্যাক হিসাবে এখানে ইনপুট আবার দিয়ে দিলাম, এমভি ইন্টু ভিও এটা দিয়ে দিলাম। আর অলরেডি আমার ভিআইটা ছিল, তাহলে টোটাল ইনপুট কত হয়ে গেল, এখন ভিআই ড্যাশ যদি আমার টোটাল ইনপুট হয় সেটা হয়ে গেল আমার এই দুটোর যোগফল, ভিআই তো আছেই প্লাস এমভি ইন্টু ভিও, তারপরে আমার টোটাল ইনপুট এইটা হয়ে গেল, তাকে আমরা গেন দিচ্ছি কত, এভি, এই এভি গেন দিয়ে দিলাম, যে আউটপুট কত পাচ্ছি, ভিও, আউটপুট ভিও পেয়ে গেলাম। এখান থেকে ক্যালকুলেশন করে ভিও বাই ভিআইটা ক্যালকুলেট করলাম,
এটার ভ্যালু বেরোলো এবি ডিভাইডেড বাই 1 মাইনাস এমভি ইন্টু এবি। ঠিক আছে, এটাই হলো ক্লোজ লুপ কন্ডিশনের গেন। স্যার হ্যাঁ বলো। স্যার একবার বলুন স্যার, এখানে যে প্রথম লাইনটা লিখলাম ভিআই প্লাস এমভি ইন্টু ভিও ইন্টু এভি ইকুয়াল টু ভিও, তো স্যার যে সিগন্যালটা স্যার এখন ফিডব্যাকের ফলে যে ইনপুটটা হচ্ছে সেটা আবার এভি পরিমাণ অ্যাম্পলিফাই হয়ে নতুন আউটপুট পেয়ে যাব ভিআই ইন্টু এমভি ইন্টু ভিও ইন্টু এভি। তো স্যার ওই সিগন্যালটা তো আবার অ্যাম্পলিফাই এই মানটা বাড়তেই থাকবে স্যার আউটপুটটা, আর না, আউটপুট আউটপুটটা বাড়া বাড়বে মানে কেন? স্যার এটা আউটপুটটা বাড়বে কেন? আউটপুটটা গেনটা কি অল টাইম ইনফিনিটি হয়ে যাচ্ছে তো স্যার? অল টাইম ইনফিনিটি নয়, বলছি তো কন্টিনিউয়াস আউটপুট পেতে গেলে গেনটা ইনফিনিটিই হবে। এরকম আউটপুট যদি পেতে চাও এটা স্যার প্র্যাকটিক্যালি হয়? প্র্যাকটিক্যালি হবে না তো, প্র্যাকটিক্যালি এটা সম্ভবও নয়। ঠিক আছে, এবার হ্যাঁ প্র্যাকটিক্যালি তোমার সম্ভব নয় কেন, মানে প্র্যাকটিক্যালি এটা করতে তো হয়, মানে ফিডব্যাক দিয়ে তো এটাকে করতে হয়, বা যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে ইনপুট সাপ্লাই করতে হয় কোথাও থেকে। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস আনড্যাম্পড অসিলেশন। প্র্যাকটিক্যালি হওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু অনেক হাই ভ্যালু পাওয়া যেতে পারে, এভিএফ এর ভ্যালু অনেক হাই হওয়া যেতে পারে। এখন এরকম আউটপুট পাওয়ার জন্য দেখো তোমার আউটপুটের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, আউটপুটটা তো ভিওই থাকছে। তাহলে আউটপুট যদি ভিও থাকে তাহলে এমভিটা যদি ফিক্স থাকে তাহলে এমভি ইন্টু ভিওর মানও তো চেঞ্জ হবে না, হবে কি? আউটপুট তো তুমি চেঞ্জ করতে দিচ্ছ না, আউটপুটটাকে তো ভিওই রাখছো। তাহলে আউটপুট চেঞ্জ না হলে তোমার এমভি ইন্টু ভিও কি করে চেঞ্জ? গেনটা যদি চেঞ্জ হতে থাকে, গেনটা চেঞ্জ হবে না তো, গেনটা তো কনস্ট্যান্ট, ধীরে ধীরে এভিটাও বাড়তে থাকে, তাহলে কনস্ট্যান্ট। আউটপুটে তো অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে না। তোমার এই গুণফলটা যেন সবসময় ফিক্স থাকে। একটা অ্যাম্পলিফায়ার যখন বানাবে তখন তোমার এমভি আর এভি এগুলো তো আর চেঞ্জ হবে না, এগুলো যা একবার ডিজাইন করে দিলে তখন ফিক্স থেকে গেল, এগুলো তো চেঞ্জ হলো না, তাই না? এবার ডিজাইন করবার সময় তোমাকে এমন করে ডিজাইন করতে হবে যাতে এই জিনিসটা হয়, মানে তুমি চাইছো যে কন্টিনিউয়াস আনড্যাম্পড আউটপুট পেতে চাইছো, তার জন্য তোমাকে করতে হবে কি, মানে এমভি ইন্টু এভির গুণফলটাকে একের সঙ্গে সেম করতে হবে। মানে ধরো তুমি একটা এমন সার্কিট বানালে যার হয়তো এভি সমান হয়তো তোমার সে 1 লাখ, সে 10⁵, তাহলে তখন তোমাকে ফিডব্যাক ফ্র্যাকশন এমন ভাবেই চুজ করতে হবে যাতে এমভির মান কত হয়, 1/10⁵ হয়। ঠিক আছে, 1/10⁵ হয়। মানে এগুলো তো ডিজাইন পর্যায়ে ফিক্সড হয়ে যায়। মানে যখন তুমি অ্যাম্পলিফায়ার ডিজাইন করবে তার মধ্যে একটা ধরো অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এভিটা ধরো অপারেশনাল অ্যাম্পলিফায়ার, আর এমভিটা ধরো আর একটা তোমার ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর নিয়ে এরকম একটা সার্কিট। এবার তোমার ক্যাপাসিটার ইন্ডাক্টরের ভ্যালুগুলো তো ফিক্সড, এগুলো তো আর যখন ডিজাইন করে দিলে তখনই ফিক্সড হয়ে গেল। আর অথবা ধরো এই ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টারেরও গেনটা তো ফিক্সড। তো এগুলো একবার চালু হয়ে গেলে আর চেঞ্জ হবে না, এগুলো যা একবার সার্কিট ডিজাইনের সময় যা হয়েছে তাই থাকবে। তখনই ডিজাইনটা এমন করে করতে হবে যাতে এই জিনিসের গুণফল দুটো এক হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, বার্কহাউসেন ক্রাইটেরিয়াটাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে ডিজাইনটাকে করতে হবে। ঠিক আছে, এর এক্সাম্পল কিছু দেখা যাবে আমাদের যেগুলো আছে সেটা দেখবো পরের দিনের ক্লাস। ঠিক আছে, হার্টলে অসিলেটর এবং ওয়েন ব্রিজ অসিলেটর এই দুটো আমরা দেখবো। আর বার্কহাউসেন যে ক্রাইটেরিয়া তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা আমরা ম্যাথামেটিক্যালি দেখলাম, গ্রাফিক্যালি ব্যাপারটা আমরা পরের দিন বোঝার চেষ্টা করব।